ঠিক আছে, চলুন আমরা আজকের ক্লাস শুরু করি তাহলে। আজকের ক্লাসে আমরা অন্যান্য দিনের মতনই ল্যাব রিপোর্ট দেখে ক্লাস শুরু করব, যে আজকের ল্যাব রিপোর্টগুলো কীরকম হয়েছে। আজকে 3 নম্বর ল্যাবের ল্যাব রিপোর্ট আজকে জমা দেওয়ার কথা ছিল। 17 জন ল্যাব রিপোর্ট জমা দিছে, এখানে দেখা যাচ্ছে। আমরা কয়েকটা ল্যাব রিপোর্ট চেক করে দেখি কেমন হয়েছে। মিনহাজুল আবেদিন, মিনহাজুল আবেদিনের রিপোর্ট আমরা এখন দেখতেছি। উনি ল্যাবের যে পিডিএফ ম্যানুয়াল ছিল, সেই পিডিএফ ম্যানুয়ালটা থেকে উনি এখানে থিওরি এবং অন্যান্য জিনিস তুলে দিছে। এরপরে টাস্ক 1, গ্রুপ নাম্বার কত ছিল? গ্রুপ নাম্বার 5। সো 1 কিলো 800 600 400 200 হার্টজ হওয়ার কথা। তো এখানে 30 ভোল্ট পিক টু পিক এবং 200 হার্টজ সাইনোসয়েডাল সোর্স আর ব্যাটারি ভ্যালু 25 ভোল্ট। তো এখানে একটা সমস্যা হয়েছে আমার প্রোটিয়াস আর আপনাদের প্রোটিয়াসের মধ্যে, যেটা হলে কি আপনাদের প্রোটিয়াসে 30 ভোল্ট দিলে +15 এবং -15 হয়ে যাচ্ছে কোনো একটা কারণে। কিন্তু আগের ক্লাসে আপনারা বলছিলেন যে 30 দিলে +30 -30 হওয়ার কথা আর কি। মানে আমরা ইসে দেখছিলাম ল্যাবে, প্রোটিয়াসে, আমার প্রোটিয়াসে যখন করছিলাম তখন দেখছিলাম। কিন্তু আমি যখন আপনাদেরকে এটা দিলাম তখন আপনাদের ল্যাব রিপোর্টে দেখা যাচ্ছে যে 30 মানে এখানে +15 এবং -15 আসতেছে। যেমন এখানে ইনপুটের কানেকশন দেওয়া আছে হলে কি বি এর সঙ্গে, তো চ্যানেল বি হলে কি ব্লু চ্যানেলটা যদি আমরা দেখি তাহলে প্রতি ঘরের ভ্যালু 5, এখানে আসতেছে 1 2 3, ওয়েট, প্রতি ঘরের ভ্যালু 5, আমাদের পিক টু পিক ভ্যালু আছে 30, তাহলে এখানে আসলে 1 2 3 4। কি ব্যাপার, বেশি হয়ে যাচ্ছে স্যার এটাতে। কয়েকজনের দেখতেছে যে 30 মানে এখানে আসতেছে, আমি দেখতেছি এখানে 30 লেখা, কিন্তু 30 মানে দেখাচ্ছে হলে কি +15 এবং -15, কিন্তু এখানে 30 ভোল্ট, এটা 30 ভোল্ট পিক টু পিক হয়েছে, ঠিক 60 ভোল্ট পিক টু পিক হয়ে গেছে না? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এটা তো 12, 5 12 60, 60 ভোল্ট পিক টু পিক হয়ে গেছে, তাই না? জি সেটা মানে আমাদেরটা ধরতেছে না, অর্ধেক অর্ধেক হয়ে গেছে এটা। কি অদ্ভুত, কয়েকজন স্টুডেন্টের দেখলাম 30 ভোল্ট পিক টু পিক ঠিক আছে, আবার এখন দেখতেছি যে এখানে 60 হয়ে গেছে। তো আপনারা একটু কাজ করবেন, যেটা হলে গিয়ে যেহেতু আমাদের এই সমস্যাটা হচ্ছে যে আমরা প্রোটিয়াসে এখানে অ্যামপ্লিটিউড সিলেক্ট করার পরেও এখানে যেমন 30 ভোল্ট মানে যেটা বুঝাইছে পিক ভ্যালু 30, পজিটিভ পিকে 30 নেগেটিভ পিকে 30, কিন্তু সেটা আমি বলি নাই, আমি বলছি 30 ভোল্ট পিক টু পিকে থাকবে। সো আপনারা একটু সিমুলেশনটা ডিজাইন করার পরে রান করার সময় ভ্যালুগুলো চেক করে দেখবেন, মানে এখানে তো ভ্যালুগুলো থাকার পয়েন্টই এইটা, যাতে আপনারা নিজেদের মতো চেক করে নিতে পারেন। অবশ্যই তাহলে আপনারা যেটা করবেন, আপনারা নিজেরা চেক করে নেবেন যে ভ্যালু আমি যেটা আস্ক করা হয়েছে আপনি কি ওই ভ্যালুটা পাচ্ছেন নাকি অন্য ভ্যালু পাচ্ছেন। যদি অন্য ভ্যালু পান তাহলে সেই অনুযায়ী আপনি সেটিংস চেঞ্জ করবেন, করবেন, কারণ এখানে 30 ভোল্ট অ্যামপ্লিটিউড লেখা, এখন এটা কি পিক অ্যামপ্লিটিউড নাকি পিক টু পিক অ্যামপ্লিটিউড সেটা তো এখানে বলা নেই। সো আমার মনে হয় অবস্থা ভেদে এই জিনিসটা ডিফারেন্ট জিনিস মিন করতে পারে। যেমন আমার ক্ষেত্রে এই 30 যদি আমি এখানে দিই আমার প্রোটিয়াসে, তাহলে আমার প্রোটিয়াসে মিন করে যে আমি পজিটিভে 30 পাবো, নেগেটিভে 30 পাবো। অনেক স্টুডেন্টের দেখলাম 30 এখানে দিলে মিন করে +15 -15 পাবো। সো আপনারা জাস্ট অন্ধভাবে একটা সিমুলেশন রান না করে সিমুলেশনটাতে প্যারামিটার কি চাওয়া হয়েছে সেটার অনুযায়ী আপনি ডিজায়ার্ড আউটপুট আনার স্যার চেষ্টা আমার করবেন। ল্যাব রিপোর্টটা একটু দেখবেন স্যার। অবশ্যই আমারটা এটা শেষ মনে করে নিই। তাহলে আমরা এখানে ব্যাটারি ভ্যালু দিছি হলে কি 25 ভোল্ট। সো 25 ভোল্ট ব্যাটারি যদি আমরা দিই সেই ক্ষেত্রে আমাদের পজিটিভ হাফ সাইকেলে পুরো জিনিসটা অন হওয়ার কথা হলে গিয়ে
যখন আমরা 25 ভোল্টের উপরে যাব তখন আমার এই ডায়োডটা অন হবে। আর যেই মুহূর্তে ডায়োডটা অন হবে সেই মুহূর্তে আমি আর আউটপুট পাবো না। সো 25 ভোল্ট পর্যন্ত আমি আমার সাইনোসয়েডাল ওয়েভফর্মটা পাবো, এরপরে আর পাবো না। সো দেখি এটা হয়েছে নাকি। 1, 2, 3, 4, 5 হ্যাঁ, অলমোস্ট 25 ভোল্ট পর্যন্ত গেছে। তারপরে আমার জিনিসটা কাট অফ হয়ে গেছে। সো এটা ঠিক আছে। সো এরপরে যেটা করছেন, কানেক্ট দ্য ডায়োড ইন রিভার্স ওরিয়েন্টেশন। রিভার্স ওরিয়েন্টেশন করলে যেটা হবে যে ফরওয়ার্ডের সময় আমার কতক্ষণ পর্যন্ত ডায়োডটা অন থাকবে। আমি যখন এখানে 25 ভোল্ট থাকবে, সো এটার ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত 25 না হবে ততক্ষণ পর্যন্ত এই ডায়োডটা অন থাকবে। সো আমরা এই পয়েন্ট থেকে যদি ভ্যালুটা কালেক্ট করি তখন আমরা অলওয়েজ এখানে 25 ভোল্ট দেখবো, যেহেতু এখানে ডাইরেক্ট সোর্সটা শর্ট করা থাকবে। সো আমরা এখানে 25 ভোল্ট দেখবো। এটার বেস লাইন কোথায় বলতে পারবেন? এই যে হলুদ যে আউটপুট, এটার বেস লাইনটা কই? এটার বেস লাইন তো আরো নিচের দিকে হওয়ার কথা। যে কোর্সেন কি আছেন? মিনহাজ আবেদিন লাম। স্যার আসি স্যার। স্যার এইটা তো আমাদের গ্রুপ লিডার যে মাজেদুল হক ওই করে। মাজেদুল হক কে স্যার আছেন? জি স্যার, আমি আছি স্যার। বলতে পারবেন এটার বেস লাইনটা কোথায়? স্যার এটা তো 30, বলতে পারবো না স্যার। 1, 2, 3। আচ্ছা, পরের বার ক্লাস থেকে যেটা করবেন যে আপনার যদি মানে এরকম বেস লাইনটা দেখে না বোঝা যায়, তখন একটা জাস্ট ওয়ার্ডের মধ্যে একটা লাল রঙের লাইন টেনে বেস লাইনটা ইন্ডিকেট করে দেবেন। কারণ এই ধরনের ক্ষেত্রে যেখানে আপনার একটা সাইকেল নাই, সেখানে আসলে বেস লাইন খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট। এটার ক্ষেত্রে যেমন বেস লাইন খুঁজে পাওয়াটা সহজ, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু বেস লাইন খুঁজে পাওয়াটা সহজ না। সো আপনি একটু কষ্ট করে বেস লাইনটা এঁকে দিন, ঠিক আছে? যাতে আমার বুঝতে সুবিধা হয়। জি স্যার। ঠিক আছে। তারপরে এখানে বোথ ওয়েজ ক্লিপিং, ঠিক আছে, এখানে কোনো সমস্যা হয়নি। তারপরে আমরা দেখবো হলো ক্ল্যাম্পিং। সো বেস লাইন এঁকে না দিলে আমার পক্ষে ক্ল্যাম্পিংটাও বোঝা কঠিন। এখান থেকে আমি মেপে এখন বলতে পারবো না। সো আপনি পরের বার থেকে ক্ল্যাম্পিং বা এই টাইপের কোনো কাজ থাকলে অবশ্যই আপনি বেস লাইনটা এঁকে দিন। আচ্ছা, এরপরে আপনাদের কোশ্চেন ছিল, অ্যাসাইনমেন্ট ছিল একটা ভোল্টেজ ডাবলার বানাইতে হবে। ভোল্টেজ ডাবলারের সংজ্ঞা কি পাইছিলেন আপনারা? ইন্টারনেটে কি ছিল ভোল্টেজ ডাবলার কাকে বলে? লিখছেন সংজ্ঞাটা কোশ্চেনের মধ্যে? জি স্যার, লিখছি তো Voltage স্যার। doubler is a voltage multiplier which is a voltage multiplication factor of 2. The circuit consists of only two diodes, two capacitors and an oscillating AC input voltage. So এটা বেসিক্যালি আপনার ভোল্টেজ ডাবল করে দেবে। কিন্তু আমি তো কোনো ইফেক্ট দেখতে পারতেছি না ভোল্টেজ ডাবলিং এর। ভোল্টেজ কি ডাবল হয়েছে? হলুদ হলে কি আউটপুট, নীল হলে কি ইনপুট? ভোল্টেজটা তো কমে গেছে নাকি? তাই তো দেখাচ্ছে স্যার। আসলে ভোল্টেজ কমে নেই, ওনার বেস লাইনটা নিচে। জি স্যার। 0 পয়েন্টটা এর দিকে কোনো একটা জায়গাতে, যে -60 দেওয়া না, এখানে কোনো একটা জায়গাতে আর কি। সো ভোল্টেজটা ডাবল হইছে, কিন্তু কিভাবে কি হইছে আপনারা যদি বেস লাইনটা এঁকে না দেন আমার পক্ষে বলাটা খুব ডিফিকাল্ট। সো আপনারা এই ধরনের কেসে একটু কষ্ট করে বেস লাইনটা এঁকে দিন। আচ্ছা, কে জি স্যার। বললেন যে আপনার রিপোর্টটা দেখতে বললেন? শোভন স্যার 173। শোভন, আপনি কি দুইটা আইডি থেকে জয়েন করছেন? না স্যার, একটা থেকেই তো। আচ্ছা, শোভন কি করছেন? ও 25 ভোল্ট দিছেন ডিসি সোর্স। এটা কি করছেন আপনি? এডিট কম্পোনেন্ট 25 ভোল্ট 400 হার্জ, তারপরে এটা কি ডিসি সোর্স? ডিসি সোর্সের স্যার, আচ্ছা, ব্যাটারির একটু ভোল্টেজ। উইন্ডোটা সরাই দিলে ভালো হতো আর কি, আমি বুঝতে পারতেছি না এটা কিসের। আচ্ছা যাই হোক, তো এখানে ব্যাটারি ইউজ করছেন আপনি, সেল ইউজ করেন না, ব্যাটারি ইউজ করছেন। ব্যাটারি ইউজ করছি স্যার। আচ্ছা ঠিক আছে, তো ব্যাটারি ইউজ করছেন আপনি এখানে, সব ঠিক আছে। স্যার আমি তো হচ্ছে আপনিও পাচ্ছি কি হচ্ছে 12.5 12.5 স্যার, 25 এর মধ্যে। আপনি 12.5 পজিটিভ 12.5 পিক, পাচ্ছেন? নেগেটিভ, এই জিনিসটা পজিটিভ পিক, আমি নেগেটিভ পিক। বুঝলাম না যে এক একজন মানুষ এই জন্য স্যার আপনি দেখতে বললাম কেন একটু। এক এক রকম পাচ্ছে, মানে আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। নিশ্চয়ই এটার কোনো কারণ আছে, নিশ্চয়ই এটার কোনো কারণ আছে। স্যার 30 ভোল্ট পিক টু পিক মানে হচ্ছে তো স্যার এইভাবেই বোঝায় স্যার, পজিটিভ
12.5 নেগেটিভ 12.5 25 যদি হয়। সেটাই তো বুঝে। সেটাই তো দিছি আমি। কিন্তু ওই যে দেখলেন না যে +30 -30 পাচ্ছি যে একজনের খাতাতে? এটা হচ্ছে, এটা 30 অনেকেরই 30 হচ্ছে। হলে তো স্যার এটা 60 হয়ে যায়। 60 হয়ে যায় ঠিক আছে। কিন্তু আমার কথা হলো কি আপনিও দিচ্ছেন ইনপুট এখানে, সেও দিচ্ছে ইনপুট এখানে। কিন্তু ২ জনের ২ রকম আসতেছে কেন? স্যার এইটা তো না আমার মনে হয় কি, আমার যেটা হাইপোথিসিস সেটা হলো গিয়ে যখন এই vSign সোর্সে ক্লিক করতেছেন, মানে ডাবল ক্লিক করতেছেন, তখন জি স্যার। আপনি একেক জায়গায় ডাবল ক্লিক করলে মনে হয় একেকটা উইন্ডো আসে। আপনি কি নামের স্যার মানে এটার একটা অপশন পাইছিলাম স্যার। মানে সিলেক্ট করে দেওয়া যায়। কিন্তু পরে আর খুঁজে পাইতেছি না স্যার এটা। আমাকে একটু সময় না এটা সিলেক্ট করে ট্রাই দেওয়া যায় যে করতে পিক হবে। টু পিক কত থাকবে? অর্ধেক থাকবে নাকি হুম। যা দেবো তাই পিক টু পিক হয়ে যাবে? এই আপনার ধরনের একটা ভোল্টেজ অপশন ডাবলার পাইছিলাম। সার্কিটটা দেখতেছি আমি অন্যরকম সবার থেকে। আপনি কি ভোল্টেজ ডাবলার সিমুলেট করছেন? এটা? করেন নাই? স্যার টাক্সে দেখেন সিমুলেট করছি স্যার। করছেন? জি স্যার। কোথায়? দাঁড়ান দেখি। টাস্ক টাস্ক এটা তো আপনার সার্কিট, ক্ল্যাম্পিং সার্কিট, তাই না? এরপরে যে ভোল্টেজ ডাবলারের যে এটা ছবি দিছেন আপনি, এটা কি সিমুলেট করছেন? না স্যার এটা করা হয়। সিমুলেট করেন। এটা তো বলা ছিল এটা সিমুলেট করতে। আচ্ছা, তো এটা আপনি সিমুলেট করে দেখেন। আপনার সার্কিটটা সবার থেকে ডিফারেন্ট। আপনার একটা কাজ করবেন নাকি আপনি চেক করে যদি আপনারটা হয় তাহলে আপনার ল্যাব রিপোর্টটা আপডেট করে আবার জমা দিন। আচ্ছা, ঠিক আছে। তো আমি দেখলাম ২ টা ল্যাব রিপোর্ট মোটামুটি আমার মনে হয় যে আগের থেকে ল্যাব রিপোর্টের কোয়ালিটি এখন ভালো হয়েছে। আস্তে, আস্তে আশা করি যে আমরা এই ফরম্যাটেই সবগুলো ল্যাব রিপোর্ট জমা দিব এবং ল্যাব রিপোর্টগুলো এইভাবে সুন্দর থাকবে আরকি। তো আজকে আমরা যে জিনিসটা করব সেটা অ্যাকচুয়ালি আমাদের সিরিয়াল মেইনটেইন করতেছে না। মানে আমরা একটু সিরিয়াল ভঙ্গ করব আজকে। কারণ যেহেতু আজকে ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে। এইজন্য আজকে আমরা যেটা করব, আমরা আজকে অপ-অ্যাম্প পড়ব। অপ-অ্যাম্পে আমাদের বেশ কিছু এক্সপেরিমেন্ট আছে পুরা সিলেবাসে। কিন্তু আমরা সবগুলো এক্সপেরিমেন্ট করার সুযোগ পাবো না। কারণ এখানে টোটাল ১২ টার মতো এক্সপেরিমেন্ট দেওয়া আছে মনে হয় এই ম্যানুয়ালে। এখন ১২ টা এক্সপেরিমেন্ট তো আপনাদের আ এক কোর্সে নেওয়া সম্ভব না। সো আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা অপ-অ্যাম্প থেকে একটা এক্সপেরিমেন্ট করব। একটা এক্সপেরিমেন্ট করার পরে আমরা মসফেট, জেফেট, বিজিটি ওগুলাতে মুভ অন করব। সো অপ-অ্যাম্প থেকে আমরা একটা এক্সপেরিমেন্ট যেটা করব আপাতত সেটা হলো গিয়ে অ্যামপ্লিফায়ার তৈরি করা। ইনভার্টিং এবং নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার তৈরি করা। আমার মনে হয় যে আপনারা এখন অপ-অ্যাম্পের একটা কোর্স করতেছেন ইলেকট্রনিক্স 2। ইলেকট্রনিক্স 2 তে আপনাদের অপ-অ্যাম্প সম্পর্কে সবকিছু শিখানো হচ্ছে। এটা ইন্টারনাল কনফিগারেশন এবং বিভিন্ন ধরনের মানে কিভাবে এটাকে বিভিন্ন ধরনের ফাংশনাল ব্লকে পরিণত করবেন। যেমন অ্যামপ্লিফায়ার, ভোল্টেজ ফলোয়ার বা অ্যাডার, সাবট্রাক্টর, কম্প্যারেটর সবকিছু কিন্তু অপ-অ্যাম্প দিয়ে করতে হয়। যেমন ইভেন আপনার ভোল্টমিটার সার্কিট অপ-অ্যাম্প দিয়ে আমরা তৈরি করি। সো অপ-অ্যাম্পের সিম্বল আপনারা জানেন যে অপ-অ্যাম্প দিয়ে সিম্বল আমরা এরকম ট্রায়াঙ্গেল দিয়ে আঁকি এবং অপ-অ্যাম্পের যদি গুরুত্বপূর্ণ পিনগুলোর কথা বলি তাহলে সেটা হলো গিয়ে অপ-অ্যাম্পের ২ টা ইনপুট আছে। একটা হলো গিয়ে ইনভার্টিং ইনপুট, একটা নন ইনভার্টিং ইনপুট। অপ-অ্যাম্পের ২ টা বায়াসিং পয়েন্ট থাকে, বায়াসিং পিন থাকে। একটা পজিটিভ বায়াস, একটা নেগেটিভ বায়াস আর একটা আউটপুট। আর এডিশনাল কিছু পিন থাকে। সেই পিনগুলো আমরা আইসির মধ্যে দেখব যেগুলা ইউজ করা হয় না। তো অপ-অ্যাম্পের আইসিটা আমরা যখন কিনি, বাজার থেকে আনি তখন অপ-অ্যাম্পের আইসিটা দেখতে থাকে এরকম। আমি যদি আপনাদেরকে ইন্টারনেট থেকে 741 সবচেয়ে কমন যে অপ-অ্যাম্প আমরা ইউজ করি সেটার ছবি যদি দেখাই, সেটা দেখতে এরকম। আপনারা নিশ্চয়ই অলরেডি ফাইজুর রহমান স্যারের ক্লাস বা ল্যাব যদি কোনোটা করে থাকেন তাহলে সেখানে আপনারা এই অপ-অ্যাম্পটা দেখছেন অলরেডি। যেহেতু স্যার ক্লাস করছি সবই মোটামুটি, কিন্তু স্যার কি পড়ায় কিছুই বুঝি নাই স্যার। সাবজেক্টটা অনেক কঠিন। ইলেকট্রনিক্স 2 খুবই কঠিন একটা সাবজেক্ট। সো এটা না খালি বোঝাটাই স্বাভাবিক। উনার মতো উনি শুধু দেখে দেখে পড়ে যায়, তো এই পর্যন্তই স্যার। আর আমরা শুধু আপনারা খালি চুপ করে আপনারা দেখা যাই স্যার, ইউটিউবে কিছুই বুঝি না। ভিডিও দেখবেন। অনলাইনে আসলে সার্কিট 2 এর ইলেকট্রনিক্স 2 এর মতো কোর্স বোঝাটা ক্লোজ টু ইম্পসিবল আমার যেটা মনে হয়। কি করবেন? যেটা দিছে ওটা তো করতে হবেই, তাই না? আপনাদের তো উনি মনে হয় একটা দিছিল প্রজেক্ট দিছিল না? স্যার
স্যার জি যেটা স্যার জি সার্কিট পাই সেটাই খালি বানাতে দেয়, একটা জীবন সার্কিট শেষ। পাইলেই বানাতে দেয় খালি কয় এটাতে প্রোটিএস করতে অসুবিধা হয়েছে না আপনাদের? এখন সবকিছু তো বাসায় বসে বানায় ফেলেন। সার্কিট সার্কিট বানানোটা ঠিক আছে স্যার, ভালো কিছু কথা, কিন্তু স্যার আমরা তো এখন স্যার গ্রামে, সচরাচর সবার কাছে ওইগুলা ইনস্ট্রুমেন্ট গুলা নাই। এইটাই স্যার মানে আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। স্যার কি ব্রেডবোর্ডে বানাইতে বলছে? জি স্যার স্যার সার্কিট প্র্যাকটিক্যালি বানায় জি বানায় স্যার, প্রেজেন্টেশন দিতে হবে বানায় ওটা দিয়ে। প্রেজেন্টেশন দিতে হবে স্যার। বানানো তো অনেক কঠিন এখন। আমি নিজেই জানি না যে স্যার আমার আর বাসায় বানানো তো কঠিন স্যার, আমরা বেসিকই যেভাবে ভালোভাবে বলে স্যার, বুঝি না, স্যার এমন ভাবে সার্কিট প্রজেক্ট বানানো দেয় মানে সবচেয়ে আমরা সোজা। থিসিস করতে আচ্ছা ঠিক এরকম আছে, ভাবে চলেন মানে পড়াচ্ছে। আমি চেষ্টা করব অনলাইনে কি আপনাদেরকে, এরকম ভাবে হয় না? আমি চেষ্টা করব এগুলো তো আপনাদেরকে মেজর ভালো সাবজেক্ট, এগুলো না ওই দিলেও তো একজন স্যার একজন স্যার আছে আস্তে আস্তে চুপ কর। রাসেল আস্তে হাইপার আপনাদের ওটা। ভিতরে স্যার এত আপনি পারলে জমানো একটু ওই ক্ষোভ, ডিজাইনটা দিয়েন তো। এত জমানো ক্ষোভ কিভাবে হ্যান্ডেল করব বলেন? আচ্ছা হ্যাঁ ঠিক স্যার আছে, অত ডিজাইন দরকার দিব। নেই স্যার, আপনি একটু আমাদের ল্যাবের পাশাপাশি স্যার যদি একটু স্যার মানে ইলেকট্রনিক্সের আমি স্যার চেষ্টা করছি, কিন্তু আমাদের জন্য আসলে আমি যেটা বুঝছি আমি ওইভাবে অ্যাম্পলিফায়ারটা বানাইতে পারতেছি না স্যার। ঠিক আছে চলেন মানে আমরা স্যার তাহলে, যেটা আমাদেরকে হ্যাঁ আমি তাহলে চেষ্টা করি যে আপনাদের মানে জাস্ট বেসিকটা বুঝাই দেওয়ার জন্য অপএম্প জিনিসটা কি। অপএম্পের আইসিটা যখন আমরা বাজার থেকে কিনি তখন আমরা অপএম্পের আইসিটা এইভাবে পাই। এটা নিশ্চয়ই আপনারা যে কোনো আইসির ক্ষেত্রেই দেখছেন, মাইক্রো কন্ট্রোলার বলেন বা অপএম্প বলেন, সেটাতে জেনারেলি এরকম একটা কালো রঙের প্যাকেজ থাকে এবং প্যাকেজের সঙ্গে আপনার অনেকগুলো মেটালিক পিন অ্যাটাচ থাকে। এখন আমার সমস্যা যেটা ছিল যে আমি যখন এই কোর্সটা করতাম আপনাদের মতো সময়ে, তখন আমি মনে করতাম কি এই জিনিসটাই হয়তো সিলিকন, মানে এই চারকোনা পার্টটুকু এইটাই হলে কি সিলিকন, এটার মধ্যেই বিভিন্ন মসফেট বিজেটি ট্রানজিস্টরগুলো বসানো আছে। আপনাদের কি মনে হয় সিলিকন পার্টটা কোথায়? আমরা যে সেমিকন্ডাক্টর বলি সিলিকন চিপ, সেই সিলিকন চিপ পার্টটা কোথায়? এখানে আছে তো স্যার, মনে হয় এটাই, এই পুরোটাই এই পুরাটাই না স্যার, ভিতরে আছে। এটার ভিতরে আছে। আমি জানতাম না এই জিনিসটা, আমি মনে করতাম এই পুরোটা জিনিসই সিলিকন। অ্যাকচুয়ালি এই জিনিসটা হলো জাস্ট একটা প্যাকেজিং, মানে কালো রঙের যেই পার্টটুকু দেখতেছেন এগুলো জাস্ট পলিকার্বনেট বা অন্য কোনো প্লাস্টিকের জাস্ট একটা প্যাকেজিং, ভিতরে একটা সিলিকনের চিপ বসানো আছে, যেই জিনিসটা আপনার এই প্যাকেজিংটা প্রোটেক্ট করে। সো আমি যদি সিলিকন চিপ আপনাদেরকে একটা দেখাই, এই যেমন মনে করেন এই পুরানো আমলের একটা আইসি যদি দেখেন, এখনও যদি আপনি বুয়েট বা অন্য কোথাও যান দেখবেন যে এরকম প্রচুর প্রাগৈতিহাসিক কালের পুরানো চিপ এগুলি পাওয়া যায় ওইসব জায়গাতে, ঢাকা ইউনিভার্সিটি বুয়েটে। তা আগে অনেক আগেকার সময় চিপগুলো এভাবে প্রিপেয়ার করা হতো যে প্লাস্টিকের একটা কেসিং জাস্ট দুই দিক থেকে লাগাই দেওয়া হতো। সো এটার ভিতরে আপনি যে পার্টটুকু দেখতে পারতেছেন এটাই হলো গিয়ে অ্যাকচুয়ালি আমাদের সিলিকন চিপ, ছোট্ট একটা চিপ দেখা যেতেছে যেটা পুরো আইসিটার মধ্যে, কিন্তু এই ছোট্ট জিনিসটাই কিন্তু সব কাজ করতেছে। বাকি যে পিনগুলো কানেক্টেড এটা হলো কি একটা পিসিবির সঙ্গে, এবং এই ছোট্ট চিপ থেকে দেখবেন যে ছোট ছোট অনেকগুলা ট্রেস বের হয়েছে, মেটালের ট্রেস বের হয়েছে। আমাদের পিসিবির মধ্যে যেরকম ট্রেস থাকে না, এরকম ট্রেস বের হয়েছে। আপনারা কি ট্রেসগুলো দেখতে পারতেছেন? এই পিসিবির মধ্যে সিলিকনের চিপটা জি বসানো স্যার। এবং জি সেটা স্যার, থেকে জি স্যার। ট্রেসগুলো বেরোছে। সো এই পুরো পিসিবিটার জি মধ্যে স্যার ট্রেস করা, মানে মনে করেন একটা পিন যাবে এই ট্রেসটা থেকে এইভাবে এসে এই জায়গায় পিসিবিতে এসে শেষ হয়েছে, আর ওই জায়গাটাতে এই পিনটাকে সোল্ডার করে বা অন্য কোনোভাবে বসায় দেওয়া হয়েছে। সো আপনারা মনে করুন কম্পিউটারের যে প্রসেসর দেখেন, কম্পিউটারের প্রসেসরও কিন্তু বেসিক্যালি একই জিনিস। ওই মেটালের যে পার্টটুকু দেখেন ওটা যদি আপনি তুলে ফেলেন তাহলে দেখবেন যে ভিতরে ছোট্ট একটা চিপ বসানো এবং একটা পিসিবির মধ্যে এই ট্রেসগুলো দিয়ে বিভিন্ন পিনের সঙ্গে কানেক্ট করা। অ্যাকচুয়ালি সিলিকন পার্টটুকু খুবই ছোট, খুবই ছোট, পুরোটা সাইজের তুলনায় সিলিকনের পার্টটুকু নেগলিজিবল। সো আপনার এই 741 এর ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রে ছোট্ট ভিতরে একটা ট্রানজিস্টর সমৃদ্ধ ছোট্ট একটা চিপ আছে এবং একটা বড় পিসিবি আছে। ওই পিসিবির মধ্যে যে ট্রেসগুলো সেই ট্রেসগুলো এই বিভিন্ন পায়ের সঙ্গে কানেক্টেড থাকে। খুবই ভালো কথা। এখন আপনার এই ট্রানজিস্টরটার মধ্যে আমরা প্রথমেই দেখতে পারতেছি যে এখানে একটা নচ আছে, গর্তের মতো আছে এবং একটা গোল সার্কেল আছে। এটার কারণ নিশ্চয়ই আপনারা সবাই অলরেডি জানেন যে এখানে একটা নচ কেন দেওয়া হয়, বলতে জি পারবেন স্যার। কেন দেওয়া হয়? ওই যে স্যার 1 নাম্বার টার্মিনালটা অফসেট হ্যাঁ, টার্মিনালটা যাতে বোঝার আমরা জন্য। জাস্ট সহজেই গুণে বলতে পারি যে কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর। এটা বাদে এই নচটার আর কোনো গুরুত্ব নাই। এখন যদি আমরা আমাদের আবার ল্যাব ম্যানুয়ালে ফেরত যাই তাহলে আমরা এই পিনের কনফিগারেশনগুলো দেখতে পারবো। গুরুত্বপূর্ণ পিনগুলো পিসিবির কোন কোন পায়ের সঙ্গে লাগানো আছে সেই জিনিসটা আমরা দেখতে পারবো। সো আমাদের যে ইনভার্টিং ইনপুট মানে নেগেটিভ ইনপুট যেটা, সেটা আমার 2 নম্বর পিনের সঙ্গে কানেক্টেড। নন ইনভার্টিং ইনপুটটা 3 নম্বর পিনের সঙ্গে কানেক্টেড। -V লাগাবো 4 এ, মানে নেগেটিভ বায়াস লাগাবো 4 নেগেটিভ নম্বর বায়াস। পিনে।
পজিটিভ বায়াস লাগাবো 7 নম্বর পিনে, আর 6 নম্বর থেকে আউটপুট পাবো। আর দেখতে পারতেছেন অনেকগুলো এক্সএস পিন আছে। এক্সএস পিনের মধ্যে আপনার 2টা আছে এনসি 8, একটা আছে এনসি 8, মানে এটা কানেক্ট করি না আমরা কখনো, নো কানেকশন। আর 1 নম্বর পিন আর 5 নম্বর নাম্বার পিনে আছে হলো অফসেট নাল। অফসেট নালের ব্যবহারটা আমি ভুলে গেছি এটা কি কারণে ইউজ করা হয়, তবে এটার ব্যবহার আছে খুব স্পেসিফিক কারণে অফসেট নালটা ব্যবহার করে। আমরা জেনারেলি অফসেট নালটা কখনো ইউজ করি না। আপনারা একটু ইন্টারনেট থেকে সার্চ করে দেখতে পারেন যে অফসেট নালটা কি জন্য ইউজ করি। জেনারেলি আমরা অফসেট নালও সবসময় নো কানেকশন অবস্থায় রাখি, কিন্তু আমার মনে হয় আপনার যে পজিটিভ বায়াস এবং নেগেটিভ বায়াসের মধ্যে আপনি যদি তারতম্য করতে চান, সেই ক্ষেত্রে অফসেট নালের ক্ষেত্রে ভোল্টেজ দিলে এটা কিছুটা তারতম্য হয়। কিভাবে কি হয় আমার মনে নেই, তো এটা আপনারা পড়ে নিতে পারেন, কিন্তু এটা জেনারেলি আমাদের কাজে লাগে না। সো অপ অ্যাম্পের ভিতরে আমাদের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা এখানে ইলাস্ট্রেট করা আছে। এখানে আপনারা দেখতে পারেন পুরো জিনিসটাই বিভিন্ন ধরনের মসফেট দ্বারা তৈরি করা হয়েছে। সো মসফেটগুলো এখানে বিভিন্ন ধরনের আমরা যে লজিক ডিজাইন করি, সেগুলো অ্যাকচুয়ালি এই মসফেটগুলোর মাধ্যমেই হয়। বিভিন্ন ধরনের অ্যাম্প্লিফিকেশন সবকিছু এই মসফেটের মাধ্যমে হয়। সো আমি এই কানেকশনটা পুরোপুরি আমার কখনোই মনে থাকে না, আমি এটা কখনো পুরোপুরি মনে রাখারও চেষ্টা করিনি। তবে আপনাদের যদি কারো বুঝার ইচ্ছা থাকে এখান থেকে চাইলে বুঝতে পারেন। আমি এটলিস্ট এখান থেকে দেখলে কিছুই বুঝতে পারি না। স্যার এইটা তো কিছুই বুঝতেছি না স্যার, আমিও বুঝি না। সো কোনো লুডোর সমস্যা ঘরের নেই। মতো মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু মানে জাস্ট আপনারা মানে অপ-অ্যাম্প যে শুধু কোনো একটা অ্যাকচুয়ালি লুডোর ইউনিট ঘর একটা হইলে তো ডিভাইস না, তাও বুঝতে পারতাম, মানে কিসের ঘর তাই বুঝতে পারছি। জাস্ট মসফেট গুলা কানেক্ট করা। এটা দিয়ে মনে করেন এই যে ইনভার্টিং ইনপুট দিচ্ছেন হলে গিয়ে এইখানে এই Q2 তে, জি স্যার। আর নন ইনভার্টিং দিচ্ছেন হলে গিয়ে Q1 এ। আউটপুট পাইতেছেন হলে গিয়ে আপনি এইখান থেকে, এই যে এখান থেকে আউটপুট 6 পাচ্ছেন। সো নাম্বার পিন থেকে। পুরা জিনিসটাই অপ-অ্যাম্প, কিন্তু অপ-অ্যাম্পটার ভিতরে আপনার মনে করেন ছোট্ট একটা জায়গার মধ্যে এতগুলা ট্রানজিস্টর ফেব্রিকেট করা, খুবই অবাক করার মতো ব্যাপার। এটা কি একটা অপেম এর ভিতরে এতগুলো থাকে নাকি হ্যাঁ, অনেকগুলো অপেম একটা এগুলা অপ-অ্যাম্পের ভিতরে। হ্যাঁ, ওরে আপনি বাবা। চিন্তা করেন একটা কম্পিউটার তৈরি করতে কতগুলো অপ-অ্যাম্প লাগে এবং আপনার কত ছোট একটা জায়গাতে কতগুলো অপ-অ্যাম্প আছে। আপনি জানেন যে এখনকার যে আমরা পিসি ইউজ করি, পিসির যে প্রসেসর থাকে, এই প্রসেসরের মধ্যে কয়টা ট্রানজিস্টর থাকে? না স্যার বলতে পারবো না। গেস তো করলে অনেকগুলো থাকার কথা তো, কত? 1-2 লাখ তো হবেই মিনিমাম। 1-2 লাখ আপনার মনে হয়? অন্য কারো কি কিছু মনে হয়? আইডিয়া করতেই স্যার পারতেছি না স্যার যে আমি কত এটা তো জানি থাকতে না পারে। স্যার, শুধু এটা শুনছি যে স্যামসাং নাকি স্যার প্রতি বছর যতগুলো স্যার ট্রানজিস্টর বানায় হুম, অতগুলো কতগুলো? কত কই গেল পুরো আওয়াজ? পৃথিবীর গাছের পাতাও এতগুলো নাই। আরে না। হ্যাঁ, হইতে পারে। কথা না, পুরোপুরি আরে না ভুল না না। ভাই, কারণ আমরা যে কম্পিউটার, আমি এখন যে অ্যামাজনে কম্পিউটার দাম। ইউজ করতেছি, এই কম্পিউটারের ভিতরে প্রায় 16 বিলিয়ন ট্রানজিস্টর আছে আপনার একটা সিপিইউর ভিতরে। বিলিয়ন। তাহলে শুধু স্যার আমার বলেন, ভুল কম্পিউটারে। তো কথা না। আর আমার জিপিইউ তাহলে যেটা আমি যে গ্রাফিক্স কম্পিউটার কার্ড ইউজ কত করি, আছে? ওই গ্রাফিক্স কার্ডের ভিতরে এরকম 10-12 বিলিয়ন ট্রানজিস্টর আছে। সো আমার কম্পিউটারের মধ্যে যদি 30 বিলিয়নের মতো ট্রানজিস্টর থাকে, তাহলে মোটামুটি ধারণা করা যেতেছে স্যামসাং প্রতি বছর কয়টা ট্রানজিস্টর বানায়। 30 বিলিয়ন আমাদের মানে মোবাইলেও পুরো পৃথিবীর জনসংখ্যার 4 স্যার একটা গুণের আমি বেশি। তথ্যে দেখছিলাম এটা স্যার। তো এরকম আমিও দেখছিলাম। তো আপনারা বুঝতে পারতেছেন যে অপ-অ্যাম্প জিনিসটা যে কত কম্প্যাক্ট। কম্পিউটার সিপিইউ তাহলে কত কম্প্যাক্ট। আচ্ছা, যেটাই হোক। তো অপ-অ্যাম্পের ক্ষেত্রে আমরা আজকে যে জিনিসটা বানাবো অপ-অ্যাম্প দিয়ে, সেটা হলো গিয়ে একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। সো ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের সঙ্গে সবাই আপনারা পরিচিত। ইনভার্টিং জি স্যার। অ্যাম্প্লিফায়ারের কনফিগারেশনটা এরকম। সো ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের 2টা মাত্র ইম্পর্টেন্ট প্যারামিটার। একটা হলো গিয়ে ইনপুট রেজিস্ট্যান্স, আর একটা হলো গিয়ে ফিডব্যাক রেজিস্ট্যান্স। এই 2টার আপনার কি বলবো রেশিওর উপর ডিপেন্ড করবে যে আপনার ইনপুটে যা দিবেন সেটা আউটপুটে কততে পরিণত হবে। সো আমরা গেইনটা। হ্যাঁ, গেইনটা। তো আমরা জানি যে কোনো একটা অপ-অ্যাম্পের ভিতর দিয়ে কোনো কারেন্ট পাস করতে পারে না। এটা নিশ্চয়ই আপনারা জানেন যে অপ-অ্যাম্পের ইন্টারনাল কনফিগারেশন যদি আমি আঁকি, তাহলে অপ-অ্যাম্পের ইন্টারনাল কনফিগারেশন দেখতে অনেকটা এরকম, মানে ধারণা করা হয় এরকম, ঠিক আছে? এরকম, এখানে একটা সোর্স, ইনপুট ইম্পিডেন্স, এটা আউটপুট ইম্পিডেন্স, সোর্স। এখানে হলো গিয়ে আপনার জেড ইনপুট, আর এটা হলো গিয়ে আপনার জেড আউটপুট। তো আপনার ইনপুট ইম্পিডেন্সটা ধরা হয়, কল্পনা করা হয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম না, কারণ আপনারা অলরেডি জানেন যে এই জিনিসটা এরকম না। আপনারা তো অপ-অ্যাম্পের ভিতরের ছবিটা দেখছেনই, তাই না? অপ-অ্যাম্প কোনোভাবে অপ-অ্যাম্পের ভিতরটা দেখতে এরকম না, কিন্তু আমরা ধারণা করি যে অপ-অ্যাম্প জিনিসটা দেখতে এরকম। সো
এই ইনপুট এবং আউটপুট ইম্পিডেন্সের বৈশিষ্ট্য কি অপ অ্যাম্পের ক্ষেত্রে? অপ অ্যাম্পের ক্ষেত্রে বৈশিষ্ট্য হলো কি আমরা কল্পনা করি যে অপ অ্যাম্পের যে দুটো ইনপুট সেই দুটো ইনপুট অত্যন্ত বড় একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে একে অপরের সঙ্গে কানেক্টেড, অনেকটা ভোল্ট মিটারের মতো। আপনারা যদি ভোল্ট মিটারের কথা মনে করেন তো ভোল্ট মিটারের ক্ষেত্রে আমাদের কি ছিল, অনেক হাই একটা ইন্টারনাল ইম্পিডেন্স ছিল যেটা সিরিজে কানেক্টেড, তাই না? যেটার কারণে আমরা ভোল্ট মিটার যখন কোনো একটা সার্কিটের মধ্যে লাগাই তখন আমরা ধরে নিই যে ভোল্ট মিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট পাস করতেছে না, কারণ এটার ভিতরে রেজিস্ট্যান্স অনেক হাই, ইনফিনিটি ধরা হয়। ইনফিনিটি ধরা হয়। আইডিয়ালি এখানে জেড আই আপনার ধরা হয় ইনফিনিটি, ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি। সো আমরা এখানে ধরে নিই যে এটার ভিতর দিয়ে বেসিক্যালি কোনো কারেন্ট পাস করতেছে না, এবং যেহেতু এটার ইম্পিডেন্স অনেক হাই সো আমরা জেনারেলি অ্যাজিউম করি যে এখানে আমরা যেই ভোল্টেজটা পাচ্ছি সেখানেও আমরা একই ভোল্টেজটা পাবো। এটাকে আমরা ধরি যে এটা ভার্চুয়ালি শর্ট করা। এই জিনিসটা নিশ্চয়ই আপনারা ক্লাসে পড়ছেন, আমি জানি না ভার্চুয়াল আপনারা- গ্রাউন্ড যেটা স্যার ওই হুম। কনসেপ্টটা। হ্যাঁ, তো আর আরেকটা মজার ব্যাপার যেটা সেটা হলো কি ইনপুটে অনেক হাই হলেও এটার আউটপুট রেজিস্ট্যান্স হলো গিয়ে আইডিয়ালি জিরো। যেটা আইডিয়ালি এটা আউটপুট রেজিস্ট্যান্স ধরা হয় জিরো। আমার মনে হয় একটা ইঞ্জিনিয়ারের জন্য এর থেকে বেশি কিছু অপ অ্যাম্প সম্পর্কে জানার দরকার নেই, কারণ এই দুইটা বৈশিষ্ট্য যদি আমার জানা থাকে তাহলে আমি অপ অ্যাম্পকে বিভিন্ন কাজে ইউজ করতে পারবো। তাহলে এখন চলেন আমরা এই দুইটা নলেজকে আমরা মাথায় পিন করে রাখি, পিন করে রেখে এখন আমরা আগাই যে অপ অ্যাম্পটা তাহলে এখানে আমরা কিভাবে হিসাব নিকাশ করব বা কিভাবে কাজে লাগাবো। তো এখানে যেটা করা হয়েছে, এখানে অপ অ্যাম্পটাকে ইনভার্টিং ওরিয়েন্টেশনে একটা অ্যাম্প্লিফায়ার বানানো হয়েছে, ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার বানানো হয়েছে। তো ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের সূত্র আমরা জানি যে মাইনাস আর এফ ডিভাইডেড বাই আর আই, মানে ফিডব্যাক রেজিস্ট্যান্স যেটা থাকবে সেটার ভ্যালুকে আমরা ইনপুট আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়ে ভাগ দিব, তাহলে আমরা যেই কোএফিশিয়েন্টটা পাবো সেটাকে আমরা বলি গেইন। আউটপুট গেইন না gain? গেইন। আর ইনপুট আউটপুটের সম্পর্ক হলে কি এটার সঙ্গে ইনপুটকে যদি গুণ করেন তাহলে আপনি আউটপুট পাবেন। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন যে এখানে যদি আরএফটাকে আমরা খুলে ফেলি, সো বেসিক্যালি আপনার ইনপুট এবং আউটপুটের মধ্যে কোনো কানেকশন নেই, ওপেন সার্কিট, সেই ক্ষেত্রে আমরা কত গেইন আশা করতে পারি? কিন্তু স্যার নরমালি 10 টু দি পাওয়ার 5 থেকে 10 টু দি পাওয়ার 6 হয়ে থাকে, যেটা মুখস্থ জানি আর কি স্যার। ঠিক আছে, ঠিক বলছেন আপনি, কিন্তু এই জিনিসটা আপনার মুখস্থ করার দরকার নেই। কেন মুখস্থ করার দরকার নেই দেখেন, কারণ আমার যদি এই জায়গাটার মধ্যে কোনো আছে স্যার, বের করার রেজিস্ট্যান্স মতো। যদি না থাকে, কোনো রেজিস্ট্যান্স যদি না থাকে এখানে, তাহলে এখানে আমরা কি ধরতে পারি এটার রেজিস্ট্যান্স আরএফ এর ভ্যালু কত এখানে যদি কোনো Zero. রেজিস্ট্যান্স না থাকে? কি বলেন? জি স্যার, বাতাসের রেজিস্ট্যান্স তো নাই। বাতাসের রেজিস্ট্যান্স কি জিরো? তাহলে তো আপনি ঘরে বসে শক খাইতেন, যেখানে বসে আছেন ওখানে শক খাইতেন। বাতাসের মধ্যে তো কারেন্ট এসে আপনাকে শক দিয়ে যেত না? না স্যার। এটা ভ্যালু ইনফিনিটি ধরতে পারি, বাতাসের মধ্যে তো আর কোনো কারেন্ট যাবে না, জি কারণ জি ও কারেন্টকে যেতে দিবে না, ইনফিনিটি রেজিস্ট্যান্স এখানে। তা আপনার তাহলে গেইন তখন কত আসবে আরএফ এর ভ্যালু ইনফিনিটি হয়ে গেলে? স্যার জি 1 ইনফিনিটি 0 ভাগ জিরো স্যার। ইনফিনিটি ভাগ আরআই সমান সমান 0। 0 ইনফিনিটি ভাগ আরআই সমান সমান 0। আরো চিন্তা স্যার করেন। কেন এত সময় লাগতেছে বলেন তো? না স্যার, কোনো সময় লাগতেছে না। ইনফিনিটিকে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি পান আপনি? ইনফিনিটি তো পাবো। ইনফিনিটি পাবেন। ইনফিনিটির সঙ্গে যোগ করেন, গুণ করেন, ভাগ করেন, ইনফিনিটি পাবেন। সো আপনার গেইন Infinity তখন কত হয়ে যাবে? ইনফিনিটি। ইনফিনিটি। ঠিক আছে, তো ওই জিনিসটাই আপনারা পড়ছেন যে এটার গেইন অনেক হাই হয়ে যাবে তখন 10 টু দি পাওয়ার 5 বা 6 যেটা বলছেন প্র্যাকটিক্যালি, কিন্তু আইডিয়ালি আমরা পাই হলে গিয়ে এটার গেইন ইনফিনিটি। যদি আপনি এখানে কোনো ফিডব্যাক রেজিস্ট্যান্স না বসান এটার গেইন হবে ইনফিনিটি। কিন্তু এখানে যেটা হবে যে এখানে আপনি কখনোই ইনফিনিটি পাবেন না, কারণ আমরা তার ইনফিনিটি কখনো পাইতে পারি না। এখানে আপনি যেটা পাবেন এখানে ম্যাক্সিমাম Biasing অ্যালাউড যত আছে, পাওয়ার আছে, বায়াসিং এর পাওয়ার যেটা আছে +6 আর -6 ধরলেন। আপনার যদি এখন ভোল্টেজ অনুযায়ী এটা হলে কি আইদার +6 দেখাবে বা -6 দেখাবে না। ও চেষ্টা করবে যতটুকু পর্যন্ত দেখাইতে পারি আমি দেখানোর। ও তো আর ইনফিনিটি দেখাইতে পারবে না, ইনফিনিটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। তো ওর কাছে অ্যাভেলেবল আছে 6, ও 6 এর বেশি পারবে না, ও দেখাবে 6। সিমিলারলি বায়াসিং না দিলে তো স্যার ওইটাই দেখাবে। বায়াসিং না দিলে তো আপনার সার্কিট কাজই করবে না। আপনি যদি এখানে বায়াস না করেন আপনার এখানে ট্রানজিস্টরের যে লজিক, Op amp কাজ করবে না। ট্রানজিস্টরগুলো অনই হবে না। যদি অন না হয় এখানে একটা বায়াসিং
বায়াসিং ছাড়াও তো ফুড স্যার হবে মনে হচ্ছে। ফুড বায়াসিং ছাড়া আপনি বায়াসিং কিচ্ছু ছাড়া পাবেন না। কিভাবে? বায়াসিং যদি না করেন, আপনি বায়াসিং কেন করতেছেন? ফার্স্ট অফ অল আপনি বায়াসিং কেন করেন? বায়াসিং করেন যাতে এই ট্রানজিস্টরগুলো আপনার সুইচ অন হয়। অ্যাক্টিভ হয়। সুইচ অন হইলেই না আপনি আউটপুট পাবেন। যদি সুইচ অন নাই হয়, আপনি এখানে জি পাবেনটা স্যার। কি? এই পুরা ভোল্টেজটা এখানে অ্যাপিয়ার করতে হবে না? স্যার আমি তো অন্য কিছু জানতাম। না, যেটা জানতেন আরে আমি জানি স্যার না। বলে না এটা ভুল। বায়াসিং করা লাগে। বায়াসিং ছাড়া হয় না। পূর্ণ সার্কিটই বায়াসিং ছাড়া কাজ করে স্যার না। আমি কোথায় জানি পাইছিলাম না পড়ছিলাম যে বায়াসিংটা ব্যবহার করি আরে এই জন্য পিএন যে আমরা জাংশনের কথা ছোট বলতেছি একটা একটু না। ভোল্টেজ দিলে ওটা হুম। বিশাল একটা ভোল্টেজ আকারে পাবো। তো ওই বিশাল বিশাল একটা ভোল্টেজে ভোল্টেজ সব সময় পাবেন। দরকার হয় না। তো বায়াসিং যতটুকু ছাড়া দরকার হয় সেটা বায়াসিং দিয়ে আমরা নিয়ে নিই আর কি। না। আপনি তাহলে ওটা ভুলভাবে লেখা আছে ওখানে। মানে ওর তাহলে হয়তো বা স্যার বুঝলাম। বক্তব্য পুরোপুরি অসত্য না। কিন্তু ও জিনিসটাকে ভুলভাবে রিপ্রেজেন্ট করছে। কথা সত্যি যে অনেক বড় ভোল্টেজ যখন আপনার প্রয়োজন হবে তখন আপনার বায়াসিং এর ভ্যালু সিমিলারলি বড় হইতে হবে যাতে ওই ভোল্টেজটা আপনি অ্যালাউ করতে পারেন। নাহলে না- মনে করেন আপনার যেমন একটা স্যার আমরা 1 ভোল্টেজ দিলে ওটা 1 লক্ষ ভোল্টেজ পাবো হ্যাঁ, মনে করেন আউটপুটে। এই যে এখানে একটা ছোট একটা সিগন্যাল সেখানে দিচ্ছেন, ঠিক আছে? তো এখানে এত আপনি বড় একটা অনেক সিগন্যালের তো বড় আমাদের একটা সিগন্যাল প্রয়োজন নাই। পাচ্ছেন। অনেক বড় একটা সিগন্যাল পাচ্ছেন আপনি এখানে। এখন জি আমার স্যার। কোশ্চেন হলো কি, এই যে সিগন্যালটা বড় হইতেছে, এখন এখানের যে এই ওয়েভটা অ্যাকচুয়ালি কি? ওয়েভটা হলো গিয়ে এক একটা করে ইলেকট্রনের পজিশন, তাই না? এটাই তো আমরা ওয়েভ হিসাবে দেখতেছি। ইলেকট্রনগুলো ভাইব্রেট করতেছে। তাহলে আমার এই যে ভাইব্রেশনটা ছোট একটা জায়গা থেকে বড় একটা জায়গায় পরিবর্তন হইতেছে, এখানে যে এক্সট্রা ভাইব্রেশনটা দরকার, এই এক্সট্রা ভাইব্রেশনটা আসবে কোথা থেকে? এটা ম্যাজিক হাওয়া থেকে পাবেন? না, এই জিনিসটা ম্যাজিক না। অবশ্যই এই জিনিসটা ম্যাজিক না। কোনো কিছুই ম্যাজিক না। সো এই এক্সট্রা ভাইব্রেশনটা আপনার আসতেছে হলে গিয়ে এই পাওয়ারের কারণে। সো আপনি যদি এই পাওয়ারটা না দেন তাহলে আপনি অ্যাম্প্লিফিকেশনটাও পাবেন না। সো পাওয়ারের অবশ্যই ভূমিকা আছে অ্যাম্প্লিফিকেশনে। কারণ পাওয়ার যদি যথেষ্ট না হয়, এই এক্সট্রা ইলেকট্রনগুলা বা এক্সট্রা ইলেকট্রনের ভাইব্রেশনগুলো কোথা থেকে আসবে? কোনো কিছু তো আর ম্যাজিক্যালি অ্যাপিয়ার করতে পারে না। তো এটা আসবে এখান থেকে। কিন্তু ওই আপনার যেখান থেকে আপনি পড়ছেন ওখানে একটা ভুল বক্তব্য আছে। সেটা হলো গিয়ে যে সবসময় আমাদের ছোট বড় ভোল্টেজ লাগে না, এজন্য বায়াসিং মাঝে মাঝে ইউজ না করলেও হবে। এটাই তো লেখা ছিল নাকি? জি স্যার। কিন্তু সেই ক্ষেত্রে মানে আপনার ওই বড় সিগন্যালটাকে লিমিট করার জন্য ওটা এই ব্যবহার করা হয়। কিন্তু সেই ক্ষেত্রে আপনার যেটা হবে, সেই ক্ষেত্রে আপনি যদি বায়াসিং না দেন, দেখেন পাওয়ার কোথায় কোথায় আছে। আমরা দেখি পাওয়ার কোথায় কোথায় আছে, রেফারেন্স কোথায় কোথায় আছে। আমি দেখতে পারতেছি না রেফারেন্স কোথায় কোথায় আছে। যেটাই হোক, তো রেফারেন্স যদি আপনি না দেন তখন আপনার এই যে ইনপুটে এখানে আপনি দিচ্ছেন এই ট্রানজিস্টরগুলোর মধ্যে, এই ট্রানজিস্টরগুলোর যে ইনপুট, সেই ইনপুটটা আপনার যদি আউটপুট পর্যন্ত আসতে হয়, তারপরেও দেখেন কতগুলো ট্রানজিস্টর পার হয়ে আসতে হবে। দেখছেন কতগুলো ট্রানজিস্টর পার হয়ে আসতে হবে? এই ট্রানজিস্টরগুলো আপনাকে যদি অন মোডে নিতে হয়, আপনারা নিশ্চয়ই জানেন যে ট্রানজিস্টরকে আপনাকে ফার্স্টে অন মোডে নিতে হয়। ট্রানজিস্টরের বেশ কয়েকটা মোড আছে, অপারেশন মোড আছে। আপনি যদি এই মসফেটগুলোকে অন না করেন, আপনার এইখানকার ভোল্টেজটা ফলো হয়ে এই পর্যন্ত আসবে কিভাবে? আপনি যদি রেফারেন্স মানে বায়াসিং না করেন। সো বায়াসিং এর মূল উদ্দেশ্যই হলো গিয়ে এই ট্রানজিস্টরগুলোকে অন রাখা বা অন করা। জি স্যার। যদি অন না করেন তাহলে এটা ফলো করবেন। সবচেয়ে ভালো হলো গিয়ে আপনি এটা প্রোটিয়াস যেহেতু আপনার হাতের কাছে আছে, আপনি প্রোটিয়াসে নিজে ট্রাই করে দেখেন যে বায়াসিং না দিলে কি হয়। আমারও দেখার ইন্টারেস্ট আছে। আমি যে কখনো ট্রাই করি নাই বায়াসিং ছাড়া চালাইতে। সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। মজা হবে তাহলে ট্রাই একটা। করব এটা। ঠিক আছে। আমাকে জানায়েন পরের ক্লাসে ট্রাই করে কি পাইছেন। আচ্ছা। সিমিলারলি আমরা যদি এখানে একটা রেজিস্ট্যান্স না দিয়ে যদি এখানে সিম্পলি একটা তার দিয়ে দিই, তখন আমার আরএফ এর ভ্যালু হয়ে যাবে 0, তাই না? কারণ আমরা জানি তারের কোনো রেজিস্ট্যান্স নাই। সো আমরা ধরতে পারি আরএফ সমান 0। আমরা যদি তাহলে শর্ট এখন হয়ে যাবে। এটাকে আরআই দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের গেইন হবে হলো গিয়ে ওয়েট। আরএফ কে যদি আমরা 0 করে দিই তাহলে আমাদের গেইন আসবে হলো গিয়ে 0। স্যার আউটপুট কত আসবে তাহলে স্যার এই ক্ষেত্রে? সেম আউটপুট আসবে। একেবারে সেম। ইনপুটে যা দিছেন আউটপুটে সেটাই 1 পাবেন। ভোল্ট দিলে তাই পাবো? 1 ভোল্টই আউটপুটে পাবো? হ্যাঁ, জেনারেলি আমরা ভোল্টেজ ফলোয়ার বা যেটাকে বলি বাফার যেটাকে বলি, সেই বাফারের ডিজাইনটা হলো গিয়ে এরকম যে আপনি এটা নেগেটিভ, এটা হলো পজিটিভ। সো এখানে আপনি যেই ভোল্টেজই দিবেন ও জাস্ট এখানে ওই ভোল্টেজটাই দেখাবে। এই জিনিসটার নাম হলো গিয়ে ভোল্টেজ ফলোয়ার বা বাফার। তাহলে স্যার এটার কি দরকার পড়তো স্যার? ইনপুট যা দিচ্ছি আমার আউটপুট তাই দিতেছে। স্যার এই জিনিসটা থ্যাংক ইউ ওপেন আপনাকে ব্যবহার এই করার এই কোশ্চেনটা করার জন্য থ্যাংক ইউ। মানে এই জিনিসটাই আমি দেখাইতাম যে এরকম একটা অদ্ভুত জিনিস বানানোর কি দরকার যে আমি ইনপুটে যা দিচ্ছি আউটপুটে তাই পেতেছি। এটা লম্বা একটা তার দিয়ে লাগাই দিলেই হয়ে যেত, তাই না? জি স্যার।
এটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। আমিও এই জিনিসটা অনেকদিন পর্যন্ত ওয়ান্ডার করতাম। আমি যখন প্রথম মাস্টার্সে ভর্তি হয়েছি, আমাকে যখন একদম সবার প্রথমে ইসিজি সার্কিট করতে দিছে। ইসিজি সার্কিটে আপনার অনেকগুলো এরকম অ্যাম্প্লিফায়ারের প্রয়োজন হয়। তো আপনার যখন করতে দিছে আমি দেখেছি শুধু বাফার, একটু পর বাফার, ফিল্টার বসাইতেছে বাফার, অ্যাম্প্লিফায়ার বসাইতেছে বাফার। কোয়েশ্চেন হলো বাফার কেন? বাফারের কি দরকার, তাই না? তো এখন চলেন আমরা চিন্তা করি বাফারের কি দরকার। এখন মনে করেন এই সার্কিটটা আমি বানাইলাম যে ও টোটাল গেইন দিবে 1000 টাইমস। ইসিজি খুব ছোট একটা সিগন্যাল, মনে করেন ইসিজি আমার তৈরি হতেছে শরীরের মধ্যে 3 মিলিভোল্ট। সো আমি যদি ওকে 1000 টাইমস গেইন করি, মোটামুটি আমি 3 ভোল্ট একটা মোটামুটি রেসপেক্টেবল একটা ভ্যালু পাবো 0 থেকে 5 এর মধ্যে 3 ভোল্ট। সো মনে করেন আমি এখানে 1000 গেইন দিলাম। তো 1000 গেইন করার জন্য আমার কি লাগবে? মনে করেন এটার ভ্যালু আমার হতে হবে গিয়ে 1000, সাপোজ জাস্ট কথার কথা বললাম, এখানে ভ্যালু হবে 1000, আরএফ এর ভ্যালু 1000 ওহম, আর এর ভ্যালু হবে কি 1 ওহম। যদিও আমরা প্র্যাকটিক্যালি এটা করবো না কখনো, কিন্তু জাস্ট কথার কথা বলতেছি। এখানে দিলাম 1000, এখানে দিলাম 1, তাহলে আমার গেইন হলো গিয়ে 1000। থিওরিটিক্যালি কোনো সমস্যা নেই, খুবই ভালো কথা। এখন আপনি করলেন কি, এখানে আর সোর্স নেই, কারণ আমার সোর্স হলে কি এখন শরীর, ইসিজি তো আমার শরীর থেকে জেনারেট হতেছে, তাই না? সো আমি এটা আমার শরীরের সঙ্গে লাগাই দিলাম। আমি মনে করি এটা আমার হাতের সঙ্গে লাগাই দিলাম, পা এখানে আছে, খুব ভালো কথা। কোনো সমস্যা আছে এখন পর্যন্ত? কি কোনো সমস্যা দেখতেছেন আপনারা? না স্যার। না স্যার। আচ্ছা, খুবই ভালো কথা। সমস্যা না দেখলে এখন এখানে আমি তারটা শরীরের মধ্যে কি দিয়ে বসাবো? একটা ইলেকট্রোড দিয়ে বসাবো। জেনারেলি আপনার মেডিকেলে গিয়ে দেখবেন যে জেনারেলি গোল গোল চাকতির মতো সাদা সাদা ইলেকট্রোড বসানো হয় স্যার। শরীরে। তো আমি ইলেকট্রোড বসাইলাম এখানে। এখন ইলেকট্রোডটা যে আমি বসাইলাম, আমার চামড়ার, এটা হলো আমার হাতটাকে আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে আমার চামড়া আছে, চামড়ার উপর আমার পশম আছে, অনেক পশম আছে, তারপর নিচে চর্বি আছে, তারপরে হলো গিয়ে মাংস আছে, তারপরে হাড্ডি আছে, তারপরে রক্ত আছে, আরো অনেক কিছু আছে। তো আমার ইলেকট্রোডটা কি করবে? এই শরীর থেকে যে সিগন্যালটা আসতেছে, এই সিগন্যালটা আমার ইলেকট্রোডের ভিতর দিয়ে আমার অপেম্পে যাবে, তাই না? কিন্তু আমার এখানে যে রক্ত, চামড়া, মাংস, শিরা, উপশিরা, হাড্ডি, পশমের মধ্যে আবার এয়ার গ্যাপও আছে, কারণ আপনি যে ইলেকট্রোডই বসান পশমের কারণে এখানে একটা এয়ার গ্যাপও তৈরি হবে, তাই না? সো জি স্যার। জি স্যার। এই ইন্টারফেসটার মধ্যে আমরা সেফ টু অ্যাজিউম যে এখানে অনেকগুলা ক্যাপাসিটর এবং আপনার রেজিস্ট্যান্সের একটা নেটওয়ার্ক আছে। ইনফ্যাক্ট আপনি যেই জায়গাটাতে ইলেকট্রোড বসাইছেন ওই জায়গাতেও বড় একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। শরীরের নিজস্ব ডেড সেল, তেল, পানি, এগুলোর কারণে ওর নিজের মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। তো এটার একটা সার্টেন ভ্যালু আছে, টোটালটার একটা জেড এর সার্টেন একটা ভ্যালু আছে, সেটা হলে গিয়ে আর প্লাস আপনার মনে করেন জে এক্স ইম্পিডেন্স আর কি, ঠিক আছে? তো এখন এই যে এই আরটা আছে, এই আরটা আপনার পুরো জিনিসটার সঙ্গে সিরিজে লাগানো, এই জেডটা পুরো জিনিসটার সঙ্গে সিরিজে লাগানো। এই হাতেরটাকে আমি এখানে নিয়ে আসলাম, কল্পনা করেন আমি এখানে নিয়ে আসলাম। এখন তাহলে এই জেডটা তো এই আর এর সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, তাই না? আপনার গেইন কি এখন কমবে না বাড়বে? কমবে কমবে। কমবে। আপনি দেখবেন যে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ইসিজি দেখতেই পারতেছেন না। এই জায়গার রেজিস্ট্যান্স যদি আপনার 1 কিলো ওহম হয়, 1 কিলো ওহম হয়, যদি শরীরে যেখানে আপনার কানেক্ট করছেন ওখানে রেজিস্ট্যান্স যদি 1 কিলো ওহম হয়, উল্টা সিগন্যাল বাড়ার বদলে কমে যাবে, এখানে আড়াই বেড়ে যাচ্ছে, তো ভাগ করলে তো কমে যাবে স্যার। কমে যাবে। তো এখন দেখেন, আমরা যদি এখানে সিম্পলি যদি একটা বাফার ইউজ করতাম, বাফার সার্কিট দিয়ে যদি কানেকশনটা নিতাম, তাহলে কি হইতো? আমরা জানি বাফারের ইনপুট রেজিস্ট্যান্স কত? ইনফিনিটি। ইনফিনিটি। ইনফিনিটির সঙ্গে আপনি 2 কোটি যোগ করেন, কিছু যায় আসে? না। 2 কোটি যোগ করলাম আমি এখানে, সত্যি সত্যি লিখলাম যে 2 কোটি, 2 কোটি লিখলাম। এখন 2 কোটি যদি আমি অ্যাড করি, এটার ফলাফল কত হবে? ওই ইনফিনিটি তো হবে। ইনফিনিটিই থাকবে। তো আমি এটার সঙ্গে শরীর বলেন, বাস বলেন, ট্রাক বলেন, যেটার থেকে কানেকশন আনি, আমার এখানে ইনপুট ইম্পিডেন্স সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর আউটপুট ইম্পিডেন্স যে 0 ছিল সেটা কি চেঞ্জ হবে? 0ই থাকবে। তাহলে প্র্যাকটিক্যালি আপনি কি এই আরআই এর সঙ্গে আর কিছু যোগ করতেছেন? না স্যার। এখন বুঝতে পারছেন এই ইউজলেস জিনিসটা কি কাজে আসে? জি স্যার। আবার মনে করেন আপনি একটা হাই পাস ফিল্টার ডিজাইন করবেন, ঠিক আছে? এরকম একটা হাই পাস ফিল্টার ডিজাইন করবেন। হাই পাস ফিল্টার হলে কি এরকম একটা রেজিস্ট্যান্স আর একটা এখানে ক্যাপাসিটর, ঠিক আছে? এটা লাগে হাই পাস ফিল্টার। শরীর বা অন্য কিছুর মধ্যে থেকে এই হাই পাস ফিল্টারটা আপনি লাগায় ওই সিগন্যালটাকে পাস করবেন। এখন যদি আপনার এখানে একটা বাফার যদি আপনি না লাগান হাই পাস ফিল্টারের এখানে, তো শরীরের যে রেজিস্ট্যান্সটা এটা হাই পাস ফিল্টারের সঙ্গে কানেক্ট হয়ে হাই পাস ফিল্টারের যে এফসি যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে না, শিফট হয়ে যাবে না?
পুরো ক্যালকুলেশন উল্টাপাল্টা হয়ে যাবে না ফিল্টারের? কারণ ফিল্টারের কত ফ্রিকোয়েন্সিতে কাট করবে এটা কিসের উপর ডিপেন্ড করে? আর এর ভ্যালু আর সি এর ভ্যালুর উপর, তাই না? তা আপনার আর এর ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, পুরো ফিল্টারটা কত ফ্রিকোয়েন্সিতে কাট করবে এটা চেঞ্জ হয়ে যাবে না? তখন আমি যদি সিম্পলি এখানে একটা বাফার লাগাই দিই, পুরো সমস্যাটা সমাধান হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন নাকি কারো কোনো কোশ্চেন আছে? স্যার বাফারটা আবার যদি একটু বলতে। বাফার মানেই ভোল্টেজ ফলোয়ার, এমন একটা জিনিস যেটা আপনি ইনপুটে যেই ভোল্টেজ দিবেন আউটপুটে একই ভোল্টেজ পাবেন। কারণটা স্যার ক্লিয়ার না একটু স্যার। কিসের কারণটা ক্লিয়ার না? এই যে এটা ইনপুটে just যেটা দিচ্ছি খুব সূক্ষ্ম সূক্ষ্ম ইনপুট গুলাকেও সেটা হচ্ছে ধরে ফেলবে। এটা না তো না স্যার না 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 স্যার না, একটু না, ক্লিয়ার এটা করে না। দেন স্যার। মানে বাফারের কাজ হলে কি আপনি ইনপুটে মনে করেন এখানে 5 ভোল্ট দিছেন, 5 ভোল্ট দিছেন, আউটপুটে 5 ভোল্টই পাবো। আউটপুটে 5 তাই তো? ভোল্টই পাবেন। হ্যাঁ, কিন্তু ওর কাজটা মেইনলি কি? ওর কি কাজটা জন্য হলো স্যার আমরা এটা ব্যবহার করতেছি এখানে? এই যে এতক্ষণ ধরে বললাম, আপনি যদি ডাইরেক্ট শরীরের সঙ্গে কানেকশন দিতেন তাহলে জি স্যার। শরীরের যে রেজিস্ট্যান্সটা, মানে যেই জায়গায় আপনি ইলেকট্রোডটা বসাইছেন ওই জায়গার একটা রেজিস্ট্যান্স আছে না, ইলেকট্রোডটা আর শরীর ও তার এখানে মানে আমরা 5 ভোল্ট পাইতাম না। পাইতেন, 5 তাই তো। ভোল্টই পাইতেন, 5 ভোল্টই পাইতেন, কিন্তু ওই জায়গার যে রেজিস্ট্যান্সটা সেই রেজিস্ট্যান্সটা এই আড়াই এর সঙ্গে যোগ হয়ে যেত না? জি স্যার। তো আড়াইয়ের সঙ্গে যদি যোগ হয়ে যেত, পুরা যেই গেইনটার জন্য আপনি অ্যাম্পলিফায়ারটা ডিজাইন করছেন গেইনটা কমে যেত। গেইনটা কমে যেত, তাই না? তো আপনি যদি এখানে বাফার লাগান তাহলে কি ওইটা হলো? ঠিক রাখার জন্য আমরা বাফার। জি হ্যাঁ, স্যার। শরীরের যে রেজিস্ট্যান্সটা ওই রেজিস্ট্যান্সটা আর এই রেজিস্ট্যান্সের সঙ্গে যোগ হলো না। জি স্যার। সিমিলারলি আপনি বুঝতে যখন পারছি। একটা ফিল্টার বানাবেন, ফিল্টারের সঙ্গে আপনার যদি শরীরের রেজিস্ট্যান্সটা যোগ হয়ে যেত তখন কি হতো? ফিল্টারের ফ্রিকোয়েন্সি ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত। কিন্তু আপনি যদি এখানে একটা বাফার লাগাই দেন তাহলে এই প্রবলেমটা আর হবে না কখনো। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। জেনারেলি আপনার বায়ো অ্যাম্প্লিফিকেশনের ক্ষেত্রে বা আপনার সাউন্ডের ক্ষেত্রে এই বাফার জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। কেন? আপনাদের গত ক্লাসে আমি একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম ওই যে মাইক্রোফোনের প্রি অ্যাম্প্লিফায়ার নিয়ে, তাই না? তো আপনারা যদি চিন্তা করে জি স্যার। দেখেন যে এক একটা মাইক্রোফোন আমরা যে ইউজ করি, মানে বিভিন্ন রকম মাইক্রোফোন আমরা ইউজ করি, একই কোম্পানির অনেকগুলা মাইক্রোফোন থাকে, বিভিন্ন মডেলের মাইক্রোফোন থাকে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের মাইক্রোফোন থাকে। প্রত্যেকটা মাইক্রোফোনের ইম্পিডেন্স কিন্তু আলাদা। মাইক্রোফোনের কিন্তু নিজস্ব একটা ইম্পিডেন্স আছে। আপনার হেডফোন বা ইয়ারফোনেরও কিন্তু নিজস্ব একটা ইম্পিডেন্স আছে। এখন আপনার যদি মাইক্রোফোনের ইম্পিডেন্স, আপনি এক ধরনের ইম্পিডেন্সকে ধরে আপনি আপনার অ্যাম্প্লিফায়ারটা ডিজাইন করলেন। কিন্তু আমি আপনাকে যে মাইক্রোফোনটা দিলাম সেই মাইক্রোফোনটার ইম্পিডেন্স আপনার ডিজাইনের মাইক্রোফোনের থেকে আলাদা। তাহলে আমরা যেই পরিমাণ অ্যাম্প্লিফিকেশন চাচ্ছি আমরা কিন্তু সেই পরিমাণ অ্যাম্প্লিফিকেশন পাবো না। দেখবেন একটা মজার ব্যাপার, দেখবেন যে মনে করেন আপনাদের মোবাইলে আপনারা ইয়ারফোন ইউজ করেন। ইয়ারফোনের ইম্পিডেন্স কত? ইয়ারফোনের ইনপুট ইম্পিডেন্স হলে গিয়ে আপনার 15 ওহম বা 10 ওহম, এরকম খুবই ছোট। তো ওইটাকে আপনার ফোন খুব সহজে, ফোনের যে অ্যাম্প্লিফায়ারটা আছে ফোনের অ্যাম্প্লিফায়ারটা খুব সহজে ড্রাইভ করতে পারে। এজন্য মোটামুটি হেলদি একটা ভলিউম পান আপনি। এখন বড় একটা হেডফোন নিলেন, ঠিক আছে? মনে করেন কম্পিউটারের একটা হেডফোন নিলেন, বা আমরা মিউজিক শুনি যে বড় বড় হেডফোনে কানের উপর দিয়ে বসানো থাকে, ওই হেডফোনগুলো নিলেন। আপনি আপনার মোবাইলের মধ্যে ঢুকাইলে দেখবেন যে আপনার হাইয়েস্ট ভলিউমে আপনি ইয়ারফোনে যতটুকু সাউন্ড শুনতে পারতেছিলেন আপনার বড় হেডফোনে তার থেকে কম সাউন্ড শুনতে পারবেন। কখনো কি এই সমস্যাটা ফেস করছেন আপনারা? ওই যে ইম্পিডেন্স বেশি। ইম্পিডেন্স বেশি যখন হয় তখন ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হয় না, আউটপুটে পায় না। আউটপুটে পায় না। ইম্পিডেন্স ম্যাচিংটা এই জন্য সাউন্ড ইঞ্জিনিয়ারিং এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, অ্যাকচুয়ালি সাউন্ড ইঞ্জিনিয়ারিং আর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেক সিমিলারিটি আছে। তো এই সাউন্ড ইঞ্জিনিয়ারিং এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অনেক কাজে আসে আপনার এই বাফারিং বা অন্য টাইপের কিছু। সো আপনারা যেহেতু প্রজেক্ট করবেন, সো প্রজেক্ট করার সময় এই জিনিসটা মনে রাখবেন যে আপনারা কিন্তু একটা মাইক্রোফোন এর একটা মডেল, একটা ইম্পিডেন্স ধরে পুরো জিনিসটা ডিজাইন করতেছেন, কিন্তু আমার যে মাইক্রোফোন সেই মাইক্রোফোন কিন্তু আপনার ওই মডেল ইম্পিডেন্সের সঙ্গে অ্যালাইন নাও করতে পারে। আচ্ছা, তো যেটা হোক, এটা নিয়ে অনেক পেঁচাল পারলাম। সো এখন যেটা করব, আমরা সিম্পলি এই জিনিসটাকে প্রোটিয়াসে ডিজাইন করব। প্রোটিয়াসে ডিজাইন করে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা ইনপুটে যেটা দিচ্ছি আউটপুটে সেটাই পাচ্ছি। আপনাদের কাজ যেটা হবে যে আপনারা এটা তো করবেনই বাসায়, সাথে সাথে এটার সাথে একটা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারও আপনারা ডিজাইন করবেন। তো আমার মনে হয় এই জিনিসটা খুবই সহজ, একটাও আমার দেখা দেওয়া দরকার ছিল না, কিন্তু যেহেতু আমাদের ক্লাস সেহেতু আমি চলেন আপনাদেরকে একটা ডিজাইন করে দেখাই, আরেকটা আপনারা নিজেদের মতো পরে করে নেবেন। সো প্রোটিয়াসে যাই, নতুন একটা ফাইল ওপেন করি, সরি ওপেন করব না তো, নিউ প্রজেক্ট।
সো আমাদের জন্য সবচেয়ে সুবিধা হলো কি প্রথমে 741 একটা অপ অ্যাম্প নিয়ে নেওয়া। 741 অপ অ্যাম্পটা আমরা নিয়ে নিলাম। এটার মডেল আছে অলরেডি লাইব্রেরিতে। নেওয়ার পরে জিনিসটাকে আমরা এখানে ইম্পোর্ট করলাম। আমি ঠিক উল্টাই দিই, নেগেটিভটাকে উপরে রাখি, পজিটিভটাকে নিচে রাখি। আমাদের 3টা রেজিস্ট্যান্স লাগবে ইন টোটাল। আমরা রেজিস্ট্যান্সগুলো নিলাম। সব কানেকশন থাকবে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, ইনভার্টিং এন্ডে। নন ইনভার্টিং এন্ডে আমরা কোনো কানেকশন রাখবো না। এখানে একটা থাকবে। আর আউটপুট আমরা দেখব যে রেজিস্ট্যান্সটা দিয়ে ওটা এখানে বসাইলাম, এটা দিয়ে আমরা আউটপুটটা দেখব। তো আমাদের কানেকশনটা হবে এরকম। এটা ফিডব্যাকের সঙ্গে আমাদের আউটপুট কানেক্টেড থাকবে। এই যে আউটপুট কানেক্ট করে দিচ্ছি ফিডব্যাকের সঙ্গে। আর এই 10Kটা এটা আমরা গ্রাউন্ড করে রাখবো, কারণ এটা যদি আমরা গ্রাউন্ড না করি তাহলে আমরা গ্রাউন্ডের রেসপেক্টে আউটপুট দেখতে পারবো না। আর আমার 3 নম্বর পিনটাও গ্রাউন্ড করা থাকতে হবে। নন ইনভার্টিং এন্ডটাও আমার গ্রাউন্ড করা থাকতে হবে। তো এটাই আমার বেসিক সার্কিট। এই সার্কিটের মধ্যে আসলে তেমন কিছু নাই আর। তো আমাদের যেটা করতে হবে এখন একটা স্যার ইনপুট দিতে হবে। হ্যাঁ বলেন। স্যার এই অফএমের 1 আর 5 পিনটার কাজ কি স্যার? ও যে বললাম স্যার না আর অফসেট নাল, আপনারা একটু ইন্টারনেট থেকে ও দেখে আচ্ছা। নেন যে অফসেট নাল কি জন্য ইউজ করি। জেনারেলি আমরা এই দুটো ইউজ করি না, এটার স্পেসিফিক ব্যবহার আছে। আপনারা একটু ইন্টারনেট থেকে দেখে নিন ব্যবহারটা কি। 8 নাম্বারটাও তো স্যার ব্যবহার করি না। 8 নম্বরটা নো কানেকশন, মানে পিসিবির সঙ্গে ওটার কোনো কানেকশনই নেই, এটা জাস্ট ফ্লোটিং ওপেন সার্কিট। জি স্যার। আমাদের একটা সোর্স লাগবে, আমরা ভি সোর্স ইউজ করি এসি দেওয়ার জন্য। ভি সাইন ইউজ করি, ভি সোর্স ডিসি, ভি সাইন ইউজ করি। ভি সাইন দিলাম। এটা কানেক্ট করে দিলাম এটার সঙ্গে, আর এই অন্য পিনটা গ্রাউন্ড করে দিলাম। আর আমাদের এই টার্মিনালটাকে আমরা ফ্লোটিং না রেখে এটাকে গ্রাউন্ড ডিক্লেয়ার করে দিই। গ্রাউন্ড ডিক্লেয়ার করে দিলাম, খুবই ভালো কথা। আমাদের সার্কিট মোটামুটি কমপ্লিট। তো মনে করেন আমি এখানে গেইন দেখতে চাচ্ছি কত। এখানে আমাদের ম্যানুয়ালে যেটা দেওয়া আছে এখানে দিলাম 5K, এটা দিব হলে কি 1K, তাহলে টোটাল গেইন অফ 5 আমাদের। আর আউটপুট দেখবো একটা 1 কিলো ওহম রেজিস্ট্যান্সের সাপেক্ষে। আমাদের সার্কিটটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ আমাদের সার্কিটটা এখনও বায়াসিং ছাড়া। আপনারা কি দেখতে চান বায়াসিং ছাড়া কি হয় আউটপুট? স্যার দেখান একটু বাইসিং স্যার আগে। আচ্ছা ঠিক আছে, এর আগে আমি বলি যে আমি একটা জিনিস নোটিস করলাম যে আপনারা যখন ল্যাব রিপোর্টের মধ্যে উইন্ডোটা দিছেন না, ভি সাইনকে এডিট করছেন, তখন ভি সাইনকে এডিট করার সময় আমি এইরকম উইন্ডোটা দেখিনি আপনাদের মধ্যে। এই উইন্ডোটা দেখিনি, আমি জানি না আপনারা কোথায় ডাবল ক্লিক করেন। স্যার তো ভিসাইনের আরেকটাই আছে স্যার, সিম্বল আছে ওইখান থেকে নিছি তো স্যার, এই জন্য স্যার এই উইন্ডোটা দেখাচ্ছে না। তাই এটার আরেকটা সাইন আচ্ছা, তাহলে আমার মনে হয় আপনারা একটু খুঁজে দেখেন তো যে এই উইন্ডোটা আপনারা আনতে পারেন নাকি। আচ্ছা, তো আমরা এখানে 5 ভোল্ট দিলাম, 5 ভোল্ট না, 5 ভোল্ট বেশি হয়ে যাবে, 1 ভোল্ট দিলাম, ফ্রিকোয়েন্সি দিলাম মনে করেন 50 হার্টস দিয়ে ওকে করলাম। সো এখানে আমার 1 ভোল্ট, আমার 5 টাইমস গেইন হলে আমি আউটপুট পাবো 5 ভোল্ট পাওয়ার কথা আর কি। আমাদের কোনো বায়াসিং নাই, বায়াসিং ছাড়া আমরা দেখি আমাদের আউটপুটের অবস্থা কি দাঁড়াচ্ছে। তো আমরা ইনপুটটাকে মনিটর করি চ্যানেল বিতে। নন ইনভার্টিং না স্যার, 1 লক্ষ তো দেখানোর কথা। 1 লক্ষ কেন দেখাবে? স্যার বাইসিং যেহেতু করিনি। বায়াসিং যেহেতু করি নেই, এখন কিছুই তো আসবে না। এই জায়গার মাঝখানের মসফেট গুলো তো অন বিশাল অবস্থাতে দেখানোর নেই। কথা। না, মাঝখানের এই মসফেট গুলো তো অফ অবস্থায় আছে। আচ্ছা স্যার রান করেন স্যার, দেখি কি হয়। এতে আসতেছে কি, এটা কি আসতেছে? বিশাল দেখানোর কথা স্যার, একটা বিশাল সিগন্যাল। বিশাল তো দেখায় নাই, কিন্তু এটা আমি অবাক হয়েছি এটা দেখে যে একটা সিগন্যাল দেখাইছে, এটা দেখে আমি অবাক হয়েছি। আচ্ছা, এখানে তাহলে এটাকে আমরা কততে নিয়ে যাই, 2-তে নিয়ে যাই। এখানে একটি ইনভার্টিং আউটপুটই আসছে আপনার। আমাদের ইনপুটে ছিল হলে কি আপনার 1 ভোল্ট দিছিলাম না, 1 ভোল্ট মানে হলে কি 0.5 আর 0.5। এই যে আপনার যদি 1 যদি না, সরি, 1 ভোল্ট মানে হলে কি 1 ভোল্ট আর 1 ভোল্ট, 1 ভোল্ট আর 1 ভোল্ট। আর আমরা আউটপুটে কত পাচ্ছি? আউটপুটে পাচ্ছি হলে গিয়ে 1 2 3 4 5। বা আপনার কথা তো সত্যি, ছাড়া তো কাজ করছে জিনিসটা।
যতটুকু গেইন পাওয়ার কথা অতটুকুই গেইন স্যার পাইছি। এটার ফর্মুলা আছে স্যার আমার কাছে একটা, ওই যার কাছ থেকে শিখছিলাম স্যার, ও একটা ফর্মুলা দিছিল স্যার। দেখ, আপনি চাইলে দেখানো না যাবে আপনার ফর্মুলাটা তো দরকার নেই, কারণ যেটা পাওয়ার কথা ছিল ওইটাই তো পাইছি। আমাদের কত, আমরা 1 ভোল্ট দিছি, ঠিক আছে? তাহলে আমাদের 5 ভোল্ট পাওয়ার কথা না? 5k ডিভাইডেড বাই 1k সমান কত? 5। জি স্যার, আমাদের কোএফিশিয়েন্ট এখানে 5 না, 5k ডিভাইডেড বাই 1k। গেইনটা তাহলে আমাদের গেইন হলো কি -5। আমরা তো গেইন তো -5ই পাইছি, কারণ দেখেন আমাদের পুরো ফেজ কিন্তু উল্টা। ফেজ উল্টা দেখছেন? মানে ওর যেখানে নেগেটিভ ওর এখানে পজিটিভ, তার মানে আমার এখানে মাইনাস হয়েছে, কোনো সমস্যা নাই। দিলাম নন ইনভার্টিং এ স্যার, ইনভার্টিং হয়ে গেল কেন? ইনভার্টিং হবে না? ইনপুট দিছেন কোথায়? মাইনাস হবে না, মাইনাস হবে। ইনপুট তো দিছেন মাইনাসে। ভি সাইন মাইনাসের সাথে কানেক্টেড না, পজিটিভ তো গ্রাউন্ড। হুম, আমি জি অবাক স্যার। হচ্ছে যে আমি আউটপুট পাইছি কিভাবে, এটা নিয়ে আমার মাথা কাজ করতেছে না। আউটপুট পাচ্ছি কিভাবে, এবং যেটা পাওয়ার কথা সেটাই পাচ্ছি আমরা। কোনো ধরনের পাওয়ার ছাড়া এই সার্কিটটা অপারেট করতেছে কিভাবে, এই জিনিসটা আমি স্যার এটা কি ধরে নিছে নাকি স্যার ওই ইয়া আমি শিওর প্রোটিয়াস না, আমি শিওর না। কোন এটা খুব বায়াসিং করেন স্যার biasing এবার ধরে নিছে। বায়াসিং করে দেখান স্যার একটু। এখানে শুধু একটাই অ্যানামলি আমার চোখে পড়তেছে, যে এখানে কি যেন একটা সুইচিং করতেছে বারবার। এই জিনিসটাই জি শুধু স্যার। একটা অ্যানামলি চোখে পড়তে। এখন চলেন আমরা বায়াসিং করি, ঠিক আছে? সো আজকে সকালের ক্লাসে আমি বায়াসিং নিয়ে একটা প্রবলেমে পড়ছি। সেটা হলো গিয়ে বায়াসিং আমি সবসময় পাওয়ার এটা ইউজ করি। পাওয়ার ইউজ করলে সুবিধা কি, আমি বলে দিতে পারি যে কত পাওয়ার, এইখানে এটা যেখানে আমি বসাবো ওইখানে অত পাওয়ারই দিবে। কিন্তু কোনো একটা অজানা কারণে আমি যেই পাওয়ারটাই ডিফাইন করতেছি সেই পাওয়ারটা অটোমেটিক 0 হয়ে যাচ্ছে। তো আমি ফার্স্টে আপনাদেরকে ব্যাটারি দিয়ে করে দেখাই, পরে আমি আপনাদেরকে দেখাই দেবো যে কীভাবে পাওয়ারটাকে এডিট করতে হয়। আপনারা বাসায় একটু টেস্ট করে দেখেন যে কেন আমার কম্পিউটারে আমি প্রবলেমে পড়তেছি। সো আমি ব্যাটারি দিয়ে বায়াস করি। ব্যাটারি দিয়ে যদি বায়াস করি, আমাদের 7 নম্বর পিনে থাকার কথা হলো গিয়ে পজিটিভ। তো আমি 7 নম্বর পিনে সুন্দর করে পজিটিভটা বসাচ্ছি, এবং এটার ভ্যালু কত দিব ওই ব্যাটারিটার? ব্যাটারিটা মনে করেন আমি দিলাম হলে কি, আমি 5 ভোল্ট দেখতে চাই, তো আমি 7 ভোল্ট দিলাম। 7 ভোল্ট দিলাম হলে কি পজিটিভ বায়াস। আমার নেগেটিভও কিন্তু একটা বসাইতে হবে, নেগেটিভটা আমি বসাবো 4 নম্বর পিনে। সো ব্যাটারির জাস্ট নেগেটিভ প্রান্তটার সঙ্গে আমি 4 নম্বর পিনটা কানেক্ট করে দিলাম। আরেকটা গ্রাউন্ড নিই, আরেকটা গ্রাউন্ড দিয়ে আমি ওই ব্যাটারিটাকে গ্রাউন্ড করে দিই। ঠিক আছে, তো এটার কানেকশনও আমি দিলাম হলে গিয়ে মাইনাস না, তো এখানে 7 ভোল্ট দিলেই হবে, কারণ এটা নেগেটিভের সঙ্গে কানেক্টেড। সো এখানে বায়াসিংটা কমপ্লিট করছি আমি। এখন তাহলে আমি রান করি। এখন আর কোনো সুইচিং ইফেক্ট নেই, কিন্তু ইনপুট আউটপুট সেমই আছে, কোনো চেঞ্জ হয়নি। সো আমাকে একটু পড়তে হবে যে আমি কোনো ধরনের বায়াসিং ছাড়া আমি আউটপুট পাইলাম কিভাবে, আবার এক্স্যাক্টলি যে আউটপুট পাওয়ার কথা সেটাই পেলাম কিভাবে। আপনাকে থ্যাংক ইউ এই জিনিসটা বলার জন্য। আমি কখনো জীবনে চিন্তাও করি না যে বায়াসিং ছাড়া ইউজ করে দেখি তো কি হয়। আমি এই প্রথম বায়াসিং ছাড়া একটা আইসি ইউজ করলাম, সো এটা জানতে হবে আর কি। স্যার ফিডব্যাক ছাড়া একবার ট্রাই করবেন? ফিডব্যাক বায়াসিং ছাড়া আর ফিডব্যাক ছাড়া? না, বায়াসিং ফিডব্যাক ছাড়া ছাড়া হবে না তো। আর ট্রাই করব না, ফিডব্যাক সম্ভব। ছাড়া ট্রাই করি। ফিডব্যাক ছাড়া আমার, আপনাদের গেস করেন ফিডব্যাক ছাড়া এখন আউটপুট কত আসবে? ফিডব্যাক উঠিয়ে দিলাম, 0 0। একজন বলছে 0। আর কেউ আছেন? স্যার ফিডব্যাক লজিক্যালি বলেন, লজিক্যালি। ওয়াসি বলো কিছু। ফিডব্যাক স্যার ছাড়া আমাদের ইনপুট যা দেব আউটপুটে তাই পাবো। ফিডব্যাক ছাড়া 0 হবে না। তো বাফার সার্কিট হয়ে গেল এটা, দেখেন কিন্তু এটা তো তাই হবে। বাফার না। স্যার আন্দাজে তাহলে বলি। এটা এই বায়াসিংটাও ইয়ে করে দেন, রিমুভ করে না, দেন। বায়াসিং থাক। না, দেখি কি হয়। biasing যাবে না, থাক। বায়াসিং দিয়ে লাভ নাই। বায়াসিং সরাই দিলে আমি আর এক্সপ্লেইন করতে অফএমের পারবো না, আমার ধারণা নেই বায়াসিং ছাড়া অফএম কি এর হয়। কোনো কিছুই হবে না। অফএম এখানে কিছুই হবে না। ফিডব্যাক ছাড়া অফএম কোনো ইয়ে হবে না, কাজই করবেন না। অফএম এর মনে ভূমিকা আপনি একাই 3টা উত্তর দিছেন, একটা হলে গিয়ে 0, আরেকটা হলে গিয়ে ইনপুট যেটা দিছে ওইটাই, আরেকটা হলে গিয়ে বায়াসিং ছাড়া কাজ করবে না। এখন ঠিক আছে, আপনার 3টার মধ্যে দেখি কোনটা হয়। অন্য কেউ বলেন যে আর কি হইতে পারে। ইনফিনিটি স্যার আমি বললাম। ইনফিনিটি হবে, কিন্তু ইনফিনিটি তো আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারি না, তাই না? জি কারণ স্যার। ইনফিনিটি এর জিনিসটা সাপ্লাই করবে কেমনে? ইনফিনিটি ওর তো সাপ্লাই করার ক্ষমতা নেই। আমার যেটা ধারণা, যেহেতু ইনপুটটা নেগেটিভে কানেক্টেড এবং আমার নেগেটিভে বায়াস, মানে 4 নম্বর পিনে বায়াস হলে গিয়ে -7 ভোল্ট। আমার ধারণা আমরা পাবো -7 ভোল্ট।
কারণ -7 ভোল্টের বেশি ওর থেকে ওর কাছে অ্যাভেলেবলই নেই। ও দেখাবে কিভাবে, তাই না? তো আমরা জি রান স্যার, করি। জি স্যার। দেখি কে ইনফিনিটি যেটা কথা বলছিলেন আপনি, হ্যাঁ। কে জিতে দেখি। কেউ জিতে নাই। পুরোপুরি অদ্ভুত একটা জিনিস আসছে। স্যার এটা কি আসলো? চলেন আমরা চিন্তা করি দেখি কি আসলো, ঠিক আছে? এই জিনিসটার বেস হলো কি এখানে আমরা গুনি কত আছে, এখানে হলো এটাকে ছোট করে দিই আরেকটু, 2 করে দিই, গুনতে সুবিধা হবে। 1 2 3 3 দুগুণে 6, না অ্যাকচুয়ালি দাঁড়ান হ্যাঁ, 1 2 3 6, আর এখানে হলো গিয়ে 1 2 পুরোপুরি 3 যায় নাই, 6। প্রবলেমটা হলো কি 6ই কেন? 6 ভোল্ট তো আমরা কোথাও দেই নেই, 6 হলো কেন? ইনপুট কত দিচ্ছেন স্যার? ইনপুট দিছি হলো কি 1 ভোল্ট। তার মানে কি দাঁড়াইলো হলো কি ওই যে ও ভোল্টেজ সোর্সটা একটু ব্যাপার আছে, 7 ভোল্ট দিছিলেন। আপনার হ্যাঁ বায়াসিং এর 7 ভোল্ট। হ্যাঁ, মানে তার মানে কি দাঁড়াইতেছে হলো কি, যেহেতু আমার এখানে নেগেটিভ দেওয়া, এই জন্য আমার যে ও যেটা করতেছে যে ইনপুটটাকে উল্টাইতেছে ফার্স্টে। ইনপুট যেটা দেওয়া আছে ওটাকে ফার্স্টে 180 ডিগ্রি ফেজ শিফট করতেছে, উল্টাচ্ছে। উল্টানোর পরে ও করতেছে কি ইনফিনিটি গেইন দেখানোর চেষ্টা করতেছে। ইনফিনিটি গেইন মানে কি, ও এই ফ্রিকোয়েন্সি মেনটেন করবে, কিন্তু এটার পিকটা হবে ইনফিনিটিতে। পজিটিভ পিকও হবে ইনফিনিটিতে, নেগেটিভ পিকও হবে। বায়াসিং থাকলে কি স্যার ইনফিনিটি দেখাবে? ইনফিনিটি দেখাবে না স্যার। বায়াসিং দেখা যাবে স্যার। বায়াসিং ছাড়া তো ইনফিনিটি দেখাবে। একটু আগেই তো আমরা অঙ্ক করলাম না, বায়াসিং ছাড়া ইনফিনিটি দেখাবে। আরএফ এর ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে টোটাল গেইন ইনফিনিটি হয়ে যাবে না? এখানে তো স্যার বায়াসিং আছে। বায়াসিং আছে তো, এই জন্যই তো বায়াসিং পর্যন্ত দেখাইতেছে। বায়াসিং পর্যন্ত দেখাবে, জি স্যার। বায়াসিং পর্যন্ত দেখাইতেছে। যদি বায়াসিং আপনি আরো বাড়ায় দেন, চলো আমরা আমাদের হাইপোথিসিসটা প্রমাণ করি। বায়াসিং যদি আরো বাড়ায় দিই 10 ভোল্ট পর্যন্ত যাবে স্যার এটা। তাহলে 10 ভোল্ট পর্যন্ত যাবে, তাই না? চলো আমরা জিনিসটা টেস্ট করি তাহলে। 10, এখানে 10 দিলাম, এখানেও 10 দিলাম। তাহলে ও এখন 10 ভোল্ট পর্যন্ত দেখানোর মতো ক্ষমতা তৈরি হবে ওর। জি স্যার। রান করি। তাহলে 1 2 3 4 অলমোস্ট 5, 10 ভোল্টের কাছাকাছি গেছে, কারণ কিছু লস তো হবে আপনার ভিতরে মসফেটের কিছু লস কারণে। আছে স্যার। জি স্যার। এখন চলো 1000 দিই, ঠিক আছে? 1000 তো মানে আমরা ধরতে পারি 1000 বাড়াই দিতে হবে স্যার তাইলে। ইনফিনিটির কাছাকাছি 1000। 1000 দিলাম এখানে, এখানেও দিলাম 1000। রান করি। স্যার দুইবার দেখছেন? সমানে দিতে হবে। আপনি যত দিবেন, বায়াসিং যত দিবেন ও তত পর্যন্তই যাবে, কারণ ও ইনফিনিটি পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে, কিন্তু ওর তো ইনফিনিটি পর্যন্ত যাওয়ার ক্ষমতা নেই। বায়াসিং এর কারণে ওইখানে বায়াসিং যত দিবেন অত পর্যন্ত যেই আটকে যাবে। শুধু সেটা না, আপনি মনে করেন 1000 ভোল্ট দিতেছেন, 1000 ভোল্ট দিলে সমস্যা হবে, কারণ এই লজিকের মধ্যে অনেকগুলো মসফেটের রিভার্সে থাকার কথা ছিল, কিন্তু আপনি 1000 ভোল্ট দেওয়ার কারণে অনেকগুলো হয়তো ব্রেকডাউন হয়ে যাবে। বুঝতে পারছেন? যেমন এখানে মনে করেন 5 আছে, প্রতি ঘরের ভ্যালু 5, এখানে 1 2 3 4 5 6, 30 ভোল্ট পাচ্ছেন, 35 ভোল্ট পাচ্ছেন, পজিটিভে 35 নেগেটিভে 35, মানে 1000 এর কাছাকাছিও পাইতেছেন না, কারণ আমি শিওর যে অনেকগুলো মসফেট রিভার্স বায়াসে ব্রেকডাউন করে গেছে, বন্য কিছু হয়েছে। ঠিক আছে, সো আমরা এটা এস্টাবলিশ করলাম যে আমরা যদি ফিডব্যাক রেজিস্ট্যান্সটা উঠাই দিই, আমরা ইনফিনিটি গেইন অ্যাপ্রোচ করার ট্রাই করব, কিন্তু ইনফিনিটি গেইন তার কখনো অ্যাপ্রোচ করা সম্ভব না। সো যতটুকু অ্যাভেলেবেল আছে অতটুকুই আমরা দেখতে পারবো। এটা একটা ভালো একটা আপনার, তাই না? স্কোয়ার ওয়েভ জেনারেটর। আপনারা কিন্তু এইভাবে চাইলে আমরা মনে একটা স্কোয়ার ওয়েভ বানাইতে পারি, যে ইনপুটে যে ফ্রিকোয়েন্সি দিব আউটপুটে একই ফ্রিকোয়েন্সি থাকবে, কিন্তু সাইনের জায়গায় এটা স্কোয়ার হয়ে যাবে। জি স্যার। ওয়েভ চেঞ্জিং পাওয়া যাবে। আর কোনো কি কোশ্চেন আছে আপনাদের? তো আপনাদের মনে যাই কোশ্চেন থাকুক, আমি খুব খুশি যে আপনাদের মনে অনেক কোশ্চেন আছে এবং আমি এখান থেকে নতুন একটা জিনিস শিখতে পারছি। এখন আসে না, যখন স্যার করতে যাই তখন স্যার কোশ্চেনগুলো আসে না, ভালো কোশ্চেন থাকা ভালো, কারণ বেশিরভাগ স্টুডেন্টই কোশ্চেন করে না, ওদের ক্লাস নিতে নিতে আমি বিরক্ত হয়ে যাই। কোশ্চেন করলে ক্লাসের মধ্যে একটা মজা থাকে। সো আমিও নতুন একটা জিনিস শিখতে পারলাম যে প্রোটিয়াসের মধ্যে আমি যদি বায়াস না দিয়ে আমার অপেম কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে আল্লাহ মাহবুব জানে, আমি জানি না। সো এই জিনিসটা একটু আমাকে পড়ে জানতে হবে যে এটা কিভাবে ওই কাজ যে করে। আমরা যে স্যার মনোস্টেবল স্টেবল করছিলাম স্যার, ওখানে অনেকগুলো দেখা যাচ্ছে এইটা পিন ওইটা পিন শর্ট করে একটাতে কানেক্ট দিচ্ছি, কেন স্যার শর্ট করলাম এইগুলো স্যার বুঝতেছি না। এটা তো আমি যখন পড়ছিলাম তখন আমাদেরকে ক্লাসের মধ্যে পড়াইছিল যে এটার ভিতরে আপনার কি কি এই লজিক থাকে, ওই লজিকগুলোকে আমরা কিভাবে ম্যানিপুলেট করতে পারি। মানে লজিকগুলো তো অ্যাকচুয়ালি ট্রানজিস্টর দিয়ে তৈরি করা হয়, তো
তো ওই ট্রানজিস্টরে আপনি যদি ফলো করেন যে কোনটাতে ভোল্টেজ দিচ্ছেন এবং কোনটা অন হচ্ছে, এই জিনিসটা যদি ফলো করেন তাহলেই তখন বুঝতে পারবেন যে এই জিনিসটা কিভাবে কাজ করে। আমার এখন কিছু মনে নেই, কিন্তু আমাদের কি কোর্সে আছে স্টেবল মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, তাহলে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করতে জি পারতাম স্যার, পড়ালেখা। এখানে থিওরিতে আছে না না না, দুইটা এটা তো ইলেকট্রনিক্স 1, এটা ইলেকট্রনিক্স 2 না, আছে ইলেকট্রনিক্স 2 এর ল্যাব কোনো আলাদা। জি স্যার না, আপনাদের এখানে নাই। তাহলে ঠিক আছে। নেই স্যার, থাকলে ভালো এখানে হতো, থাকবে না, থাকলে কারণ ভালো এখানে হতো। আমরা বর্তমানে আশা করি সামনের সেমিস্টারে দিবে, আমিও যদি নিই তাহলে আমরা আবার ডিসকাস করার সুযোগ পাবো। তো এখানে আমি একটু শেয়ারটা জি আবার স্যার। অন করি। শেয়ারটা অন করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের এখানে এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি অনেকগুলা। তো এখানে আমরা আজকে যেটা করলাম সেটা হলো কি স্টাডি অফ অপারেশন অ্যাম্প্লিফায়ার অ্যাজ অ্যান অ্যাম্প্লিফায়ার। এখন আপনারা যেটা সমস্যা সেটা হলো কি স্টাডি অফ ম্যাথমেটিক্যাল অপারেশন ইউজিং অপ-অ্যাম্প, এটার মধ্যে আপনার অ্যাডার সাবট্রাক্টর এটা আছে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব 9 এর বি আর 10 নিজেরা করবেন। যে অ্যাক্টিভ ফিল্টার ডিজাইন এটা আমাদের খুব কাজে আসে, প্র্যাকটিক্যালি আমাদের অ্যাক্টিভ ফিল্টার ডিজাইনটা অনেক কাজে আসে। কারণ ওই যে আমি বললাম যে বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি যদি জাস্ট ডাইরেক্ট একটা ফিল্টার শরীরের সঙ্গে লাগাই দেন, ফিল্টার যেই ফ্রিকোয়েন্সির জন্য বানাইছেন আপনি দেখবেন যে ওই ফ্রিকোয়েন্সির জন্য ফিল্টার কিছুতেই কাজ করতেছে না। সো এই জন্য আমাদেরকে অ্যাক্টিভ ফিল্টার ডিজাইন করতে হয়, মানে একটা বাফার দিয়ে একটা অপ-অ্যাম্প দিয়ে আমাদের ফিল্টার ডিজাইন করতে হয়। সেটা এই ফিল্টারগুলো অনেক ইফিশিয়েন্ট। সো এটা দিয়ে আমরা আরও অনেক মানে নতুন নতুন ধরনের ফিল্টার বানাইতে পারি। যেমন আপনার যে বাটারওয়ার্থ ফিল্টার আছে একটা, তারপর নচ ফিল্টার আছে, এগুলো আমরা অ্যাক্টিভ অপ-অ্যাম্প দিয়ে তৈরি করতে পারি। সো আপনারা 9 এর বি আর 10 আমরা ক্লাসে করব না, কিন্তু 9 এর বি আর 10 আপনারা একটু নিজেরা, আমি ল্যাবশিট দিয়ে দিব, আপনারা নিজেরা একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন যে এটার ঘটনাটা কি, ঠিক আছে? আর এরপরে সামনের ক্লাসে আমরা ইসের থেকে পড়া শুরু করব, বিজিটি আর মসফেট থেকে পড়া শুরু করব। বিজিটি আর মসফেটের এগুলো পড়ে শেষ করলে মোটামুটি আমাদের সিলেবাস শেষ, জি স্যার। ঠিক আছে? জি স্যার। আজকের অ্যাসাইনমেন্টটা তাহলে স্যার। আমি আপনাদেরকে দিয়ে দিব, আর আজকের পরীক্ষাটা নেক্সট ক্লাসে হবে। স্যার, হ্যাঁ বলেন। আমাদের মানে অন্য একটা ক্লাসে একটু মানে সমস্যা আছে আমার, যদি স্যার স্যার আপনি একটু দেখতেন। এটাতে সময় বেশি দিন স্যার। কোনটাতে সময় বেশি দিব? মানে স্যার এই যে আজকের অ্যাসাইনমেন্ট ল্যাব রিপোর্টটা স্যার দিতেছেন আজকে, ল্যাব এটা রিপোর্ট স্যার তো দিবেন হলে কি মিড টার্মের পরে। পরে জি স্যার ওইটা বলছি। স্যার হ্যাঁ, অন্য ক্লাসে কি সমস্যা? স্যার আমাদের একটা মানে ফিগার ড্র করতে বলছে যে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সিনক্রোনাস জেনারেটর, তো ওখানে লোড দিতে বলছে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে। তো স্যার ওই লোডটা কিভাবে দেওয়া যায় স্যার, এটা বুঝতে পারছি না স্যার। আপনাকে রেজিস্টিভ কি লোড দেখাবো কিভাবে বলছেন দিবেন? স্যার? জি হ্যাঁ, স্যার। আচ্ছা দাঁড়ান, আমি রেকর্ডিং অফ করি, আপনি